অনলাইন ভিত্তিক ইঞ্জিনিয়ারিং স্কুল সফটম্যাক্স অনলাইন স্কুল থেকে তোমাদের সবাইকে আজকে এই লাইভ ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সাথে আজকের এই পাসবুক ভিত্তিক ম্যাথমেটিক্স 2 লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই আমার এই লাইভের সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা সেটা আগে দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও এবং তোমরা দ্রুত তোমাদের ওয়ালে আজকের এই লাইভটা শেয়ার করে দাও যাতে পরবর্তীতে তোমরা এই লাইভটা আবার দেখতে পারো এবং আমি আজকে লাইভে যা কিছু আলোচনা করব যে ম্যাথগুলো সলিউশন করে দিব সেটা যাতে তোমরা আবার রিপিট করে দেখতে পারো এবং তোমার বন্ধু বান্ধব যাতে এই লাইভটাতে যুক্ত হতে পারে এবং তারাও যাতে এই ম্যাথমেটিক্স 2 পরীক্ষাটা আরেকটু ভালো প্রিপারেশন নিয়ে দিতে পারে সেটার জন্য তোমরা সবাই এই লাইভ ক্লাসটা দ্রুত শেয়ার করে দাও এবং দ্রুত সাউন্ড ক্লিয়ার কিনা এবং ভিডিওটা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা সেটা জানিয়ে দাও। তারপরে আমি দ্রুত ক্লাসটা শুরু করে দিব এবং আমাদের যেহেতু এই ম্যাথমেটিক্স 2তে অনেকগুলো অধ্যায়, প্রায় 15টা অধ্যায়, তো এই 15টা অধ্যায় কাভার করতে গেলে কিন্তু বেশ অনেক সময় লেগে যাবে। তো এই জন্য তোমাদের পুরা ক্লাসে খুব ভালো অ্যাটেন্টিভ থাকতে হবে এবং ফিডব্যাকটা দ্রুত দিতে হবে। আমি যা কিছু জানতে চাইবো দ্রুত তোমরা কমেন্টে লিখে ফেলবা যাতে করে আমি এই টোটাল অধ্যায় সাবজেক্টের সবগুলো অধ্যায় সম্পর্কে আলোচনা শেষ করে যেতে পারি। তাহলে তোমাদের ফিডব্যাকের উপরেই কিন্তু আমার ক্লাসটা নির্ভর করবে যে আমি কতদূর ক্লাসটা শেষ করতে পারবো। তাহলে তোমরা দ্রুত জানিয়ে দাও। আশা করছি আমার কথা বা আমার সাউন্ড তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। তাহলে যদি ওকে, আশা করছি এইবার তোমরা আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ। একটু দ্রুত জানাও, কমেন্ট করে একটু দ্রুত জানাও যে সাউন্ড শোনা যাচ্ছে কিনা। একটু দ্রুত জানিয়ে দিলে আমি ক্লাসটা শুরু করে দিব দ্রুত, যেহেতু আমাদের অনেকগুলো অধ্যায় কাভার করতে হবে এজন্য খুব ভালোভাবে অ্যাটেন্টিভ থাকতে হবে এবং রেসপন্স করতে হবে। তোমার রেসপন্সের উপরেই আমি ক্লাসটা শেষ করতে পারবো কিনা এটা ডিপেন্ড করবে। ওকে, ওকে, আশা করছি শুনতে পাচ্ছ এখন। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো আমি আবার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমাদের এই লাইভ চলাকালীন সময়ে তোমরা যারা ম্যাথমেটিক্স 2 কোর্সটা এই সেমিস্টারে পরীক্ষা দিবা এবং যাদের ম্যাথমেটিক্স 2তে রেফার্ড আছে তারা এই লাইভ চলাকালীন সময়ে আমাদের সফটম্যাক্স অনলাইন স্কুলের যে অ্যাপ আছে অ্যাপসে গিয়ে পাসবুকটা ডাউনলোড করে নিতে পারবা এবং পরবর্তীতে তোমরা সেখান থেকে প্র্যাকটিস করে নিতে পারবা। এবং যাদের রেফার্ড কোর্স আছে ম্যাথমেটিক্স 2-এ তারা কুপন কোড ইংরেজিতে 1 লিখবা, তাহলেই তোমরা পাসবুকটা পেয়ে যাবা। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই। তো আমাদের আজকে যে পাসবুক ভিত্তিক লাইভ ক্লাসটা, এই লাইভ ক্লাসটা মূলত ম্যাথমেটিক্স 2-এর উপর তোমরা জানো। তো আমাদের লক্ষ্য মূলত হচ্ছে আজকের ক্লাসে 52 মার্কস,
এবং আমাদের কিন্তু পাস করতে 52 মার্কস লাগবে না। তোমরা সবাই জানো যে আমাদের ম্যাথমেটিক্স 2-তে মোট মার্কস হচ্ছে 90। এই 90-র মধ্যে আমরা যদি 36 তুলতে পারি তাহলে কিন্তু পাস ইনশিওর হয়ে যাবে। তো আমরা আজকের ক্লাস থেকে অবশ্যই পাসটা ইনশিওর করতে পারবো ইনশাল্লাহ। এবং আমাদের টার্গেট আরেকটু বেশি, আমাদের টার্গেট হচ্ছে 52। তো এই 52 এর বেশিও আসতে পারে আজকের ক্লাস থেকে। তো ন্যূনতম আশা করছি 36 তুমি পাবা আজকের ক্লাসটা করলে এবং প্র্যাকটিস করলে। ওকে, তাহলে আমাদের এই পরীক্ষার জন্য যে প্রিপারেশনটা আমরা শুরু করব, অনেকেই প্রিপারেশন শুরু করেছো, যারা করনি তারা যেটা করবা যে আমাদের যে অধ্যায়গুলো থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন আসে সেই অধ্যায়গুলো আগে শেষ করব আমরা। যেমন হচ্ছে আমাদের প্রথম যে অধ্যায়টা আছে, এই প্রথম অধ্যায় থেকে কিন্তু অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রচনামূলক সব ধরনের প্রশ্ন এসে থাকে। সুতরাং প্রথম অধ্যায়টা আমাদেরকে আগে কভার করতে হবে, তারপরে তৃতীয় অধ্যায়, তারপরে সপ্তম অধ্যায়, নবম অধ্যায়, তারপরে দ্বাদশ অধ্যায়, তারপরে হচ্ছে চতুর্দশ অধ্যায় এবং তারপরে পঞ্চদশ অধ্যায়। এই অধ্যায়গুলো তোমরা সবার আগে, মানে যখন এই লাইভ ক্লাস শেষে তোমরা যখন নিজে নিজে প্রিপারেশন শুরু করবে এবং প্র্যাকটিস শুরু করবা, তখন এই অধ্যায়গুলো আগে শেষ করবা। এবং এই অধ্যায়গুলো আগে শেষ করলে, যেহেতু এই অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন আসে, তাহলে বেশি ভালো প্রিপারেশন তোমার হয়ে যাবে। তারপরে আর যে সময়টুকু থাকবে সেই সময়টুকু তোমরা অন্য অধ্যায়গুলোর প্রিপারেশন নিবা। ওকে, তাহলে আমি আর বেশি কথা বলছি না, আমি একবারে আমাদের প্রথম যে অধ্যায়টা আছে আংশিক ভগ্নাংশ, এই অধ্যায়ে চলে যাব এবং আমরা অধ্যায় ভিত্তিকভাবে সামনের দিকে আগাবো। অর্থাৎ প্রথমে প্রথম অধ্যায়, তারপরে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এভাবে আগাবো। এবং সব অধ্যায়গুলো থেকে কি কি প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রচনামূলক, সেগুলো আমি তোমাদেরকে অধ্যায়ভিত্তিক বুঝিয়ে দিব। এবং যে অঙ্কগুলো করে দিতে হবে সে অঙ্কগুলো আমি সলিউশন করে তোমাদেরকে বুঝিয়ে দিব। তো আমরা প্রথম যে অধ্যায়টা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আংশিক ভগ্নাংশ অধ্যায়। এই আংশিক ভগ্নাংশ অধ্যায়টা অনেকের কাছে কঠিন মনে হয়, কিন্তু আংশিক ভগ্নাংশ অধ্যায়টা কিন্তু আসলে সহজ যদি তুমি প্র্যাকটিস করো। এবং এই অধ্যায় থেকে কিন্তু একটা অতি সংক্ষিপ্ত, একটা রচনামূলক অঙ্ক পরীক্ষায় এসে থাকে। এজন্য এই অধ্যায়টা খুব ভালো মতো তোমাদেরকে কাভার করতে হবে। তো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো একেবারে না পড়লেই না, সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে এই প্রশ্নটা, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? আমরা জানি বীজগাণিতিক ভগ্নাংশ হচ্ছে দুই ধরনের, প্রকৃত মূলদ বীজগাণিতীয় ভগ্নাংশ আর অপ্রকৃত মূলদ বীজগাণিতীয় ভগ্নাংশ। তো এই দুই ধরনের ভগ্নাংশের সংজ্ঞা কিন্তু পরীক্ষায় আসে। তোমরা দেখতে পাচ্ছ, এটা 24 সালে আসছিল লাস্ট, এটা হচ্ছে 2009 সালে, 5 সালে আসছিল। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, আমরা জানি যে প্রকৃত ভগ্নাংশ কি, যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট। অর্থাৎ এখানে লবের মাত্রা আর হরের মাত্রা আমরা চিন্তা করি। তো যে ভগ্নাংশের, অর্থাৎ যে বীজগাণিতীয় ভগ্নাংশের লবের মাত্রা হরের মাত্রা অপেক্ষা ছোট, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন হচ্ছে এই উদাহরণটা দেখতে পাচ্ছ, উপরে যে ভগ্নাংশটা আছে এটার মাত্রা হচ্ছে 1 আর নিচের এই ভগ্নাংশের মাত্রা হচ্ছে 2। তার মানে লবের যে মাত্রা হরের মাত্রা অপেক্ষা ছোট, লবের মাত্রা 1, হরের মাত্রা 2। ওকে, তাহলে আশা করছি এটা বুঝতে পেরেছো। এরপরে একই রকমভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশটাও বুঝতে পারি। প্রকৃতর ঠিক উল্টাটা, যে ভগ্নাংশের লব হর অপেক্ষা বড়, মানে লবের মাত্রা হরের মাত্রা অপেক্ষা বড়, সেই ভগ্নাংশ বা সমান, বড় বা সমান, বড় হইলেও হবে সমান হইলেও হবে, সেই ভগ্নাংশকে আমরা বলবো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। যেমন এই যে এই উদাহরণটা দেখতে পাচ্ছ, উপরে মাত্রা হচ্ছে লবের মাত্রা 2 আর হরের মাত্রা 1, তার মানে লবের মাত্রা বেশি হরের মাত্রা কম, দ্যাট মিনস এটা হচ্ছে অপ্রকৃত মূলদ বীজগাণিতীয় ভগ্নাংশ। ওকে, এরপরে আমাদেরকে কিছু ছোট ছোট ভগ্নাংশ দেয়া হবে যেগুলো খুব বেশি ক্রিটিক্যাল না, এগুলোর তোমার হচ্ছে আংশিক ভগ্নাংশ লিখতে বলবে জাস্ট ধ্রুবকের মাধ্যমে। তো আমাদের আংশিক ভগ্নাংশ লেখার অনেকগুলো নিয়ম আছে, সেগুলো তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না। তো সেই নিয়মগুলো জানতে হবে, নিয়মগুলো জানলেই এই ম্যাথগুলো একদম পানির মতো সহজভাবে তুমি করতে পারবা। তো যেগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে সেগুলো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এগুলো অবশ্যই প্র্যাকটিস করবা। তো এই প্রশ্নটা তোমরা একটু ভালো মতো প্র্যাকটিস করবা, এটা খুব বেশি কঠিন না, তোমরা নিজেরাই পারবা। এরপরে হচ্ছে এটাও খুব বেশি কঠিন কিছু না, ধ্রুবকের মাধ্যমে তোমরা এটা লিখে ফেলতে পারবা আংশিক ভগ্নাংশ। ওকে, এরপরে হচ্ছে পরেরটাও দেখো একই রকম, এটাও হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এবং পরীক্ষায় কিন্তু প্রকৃত ভগ্নাংশগুলোই আসবে।
এবং রচনামূলকে দেখা যায় অপ্রকৃত ভগ্নাংশ মাঝে মধ্যে এসে থাকে। ওকে, তো তোমরা 6 নম্বরটা যেটা দেখতে পাচ্ছ এটা একটু ভালো মতো প্র্যাকটিস করবা। এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ একই রকম, একই নিয়ম জানলে তুমি লিখতে পারবা, জাস্ট ধ্রুবকের মাধ্যমে লিখতে হয়, এছাড়া আর কিছুই না। তো এটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। দেখো এখানে হরে যে উৎপাদকগুলো থাকবে সেই উৎপাদকগুলো দিয়ে কিন্তু আমরা এক একটা আংশিক ভগ্নাংশ লিখব। এবং তুমি দেখতে পাচ্ছ যে এখানে হরে হচ্ছে এই উৎপাদকটা আছে, এটাকে আমরা দ্বিঘাত উৎপাদক বলে থাকি, এবং এটা হচ্ছে একঘাত উৎপাদক, কিন্তু এটা রিপিটেশন আছে কয়বার? 2 বার। তার মানে আমরা 1 আর এখানে 2 মোট 3টা আংশিক ভগ্নাংশ পাবো। তো যখন দ্বিঘাত উৎপাদক থাকে তখন এই দ্বিঘাত উৎপাদকের জন্য যে আংশিক ভগ্নাংশ লিখতে হয় সেটা নিয়ম হচ্ছে এই যে cx প্লাস ডি এই টাইপের কোনো লব নিতে হয় আর নিচে ওই উৎপাদকটা লিখতে হয়। তো প্রথমে এই যে এখানে দেখতে পাচ্ছ হচ্ছে এক্স প্লাস ওয়ান, এটা রিপিটেশন কয়বার? 2 বার। তার মানে আমরা প্রথমে এক্স প্লাস ওয়ান দিয়ে একটা আংশিক ভগ্নাংশ পাবো, আবার এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার দিয়ে আরেকটা আংশিক ভগ্নাংশ পাবো। তো দেখো প্রথমে হচ্ছে এ একটা ধ্রুবক নিলাম ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান, প্লাস আরেকটা ধ্রুবক নিলাম বি, তারপর এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এই যে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এটার কাজ শেষ। এখন এটা হচ্ছে দ্বিঘাত উৎপাদক, এজন্য এটার লব নিতে হয় বি এক্স প্লাস সি বা সি এক্স প্লাস ডি এরকম টাইপের। তাহলে আমরা এখানে যেহেতু এ বি নিয়ে নিছি অলরেডি, তাহলে এখান থেকে নিব সি এক্স প্লাস ডি ডিভাইডেড বাই ওই উৎপাদকটা। তার মানে একটা প্রকৃত ভগ্নাংশে বা অপ্রকৃত ভগ্নাংশে হরে যতগুলো উৎপাদক থাকবে ততগুলো আংশিক ভগ্নাংশ আমরা পাবো, এবং সেগুলো ধ্রুবকের মাধ্যমে লিখতে হয়, এটা তোমরা সবাই জানো। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এটারও আংশিক ভগ্নাংশ আমরা একই রকমভাবে লিখতে পারবো। আশা করছি এই যে অতি সংক্ষিপ্ত 8টা আছে এগুলো তোমরা একটু প্র্যাকটিস করলেই এখান থেকেই তোমরা এই অধ্যায়ের জন্য যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা অঙ্ক পরীক্ষায় আসবে সেটা কমন পাবা, বা এই নিয়মের অঙ্কই পাবা, এবং এই নিয়ম অনুযায়ী তুমি অবশ্যই একদম সঠিক সলিউশন করে দিয়ে আসতে পারবা। এরপর দেখো সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো, প্রথম যে প্রশ্নটা আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে 5x মাইনাস 12, এটা লব, আর হর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তো যখন হর হচ্ছে এরকম একটা বীজগাণিতীয় রাশি আকারে থাকবে, ওই রাশিটাকে উৎপাদক আকারে আগে প্রকাশ করতে হয়, তারপরে যতগুলো উৎপাদক পাওয়া যায় ততগুলো আংশিক ভগ্নাংশ আমরা ধ্রুবকের মাধ্যমে লিখে নিব, এবং তারপরে সেই ধ্রুবকগুলোর মান আমরা বের করে সেই ধ্রুবকগুলোর জায়গায় বসিয়ে দিলে আংশিক ভগ্নাংশ পেয়ে যাবো, দ্যাট মিনস অ্যান্সার হয়ে যাবে। তাহলে এই প্রশ্নটা 1 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, এবং এটা তোমরা দেখতে পাচ্ছ লাস্ট হচ্ছে 2022 সালে এসেছিল, এছাড়াও 2017 পরিপূরক 2018 সালে এসেছিল। সুতরাং এটা ভালো মতো তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। তো এটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আমাদেরকে এই যে রাশিটাকে উৎপাদক আকারে তৈরি করে নিতে হবে, তার মানে আমরা মিডিল টার্ম করতে পারি। তো মিডিল টার্ম করে আমরা উৎপাদক পাবো হচ্ছে দেখো এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2, এটার মিডিল টার্ম মনে হয় সবাই করতে পারবে, এখানে মিডিল টার্ম দেখানো আছে। মিডিল টার্ম করলে তোমরা এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2 দুইটা উৎপাদক পেয়ে যাবা। তার মানে আমরা এই ভগ্নাংশটাকে যখন আংশিক ভগ্নাংশ আকারে লিখব তখন এই দুইটা উৎপাদকের মাধ্যমে দুইটা আংশিক ভগ্নাংশ পাবো। ওকে, তাহলে এই ভগ্নাংশটাও একঘাত, এই ভগ্নাংশটাও একঘাত, তার মানে একটা ধ্রুবক নিয়ে এটার নিচে এই উৎপাদক লিখে দিলেই আমরা ভগ্নাংশ পেয়ে যাব। এটাও একঘাত উৎপাদক, তার মানে একটা ধ্রুবক লব হিসেবে নিব এবং হরে এই উৎপাদকটা লিখে দিব, তার মানে দুইটা আংশিক ভগ্নাংশ পাবো। তো দেখো ঠিক একই রকমভাবে আমরা এখান থেকে বলতে পারছি যে উপরে আছে কত 5x মাইনাস 12, এই যে 5x মাইনাস 12, আর নিচে আমরা উৎপাদক দুইটা পাইছি, তাহলে এই দুইটা উৎপাদক দিয়ে দুইটা আংশিক ভগ্নাংশ আমরা লিখে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে, আমি প্রসিডিউরটা তোমাদেরকে বলি, এই প্রসিডিউর অনুযায়ী তোমরা অঙ্কগুলো সলিউশন করতে পারবা। এখন কাজ হচ্ছে এই যে নিচে এই বাম পাশে নিচে যে দুইটা বা যতগুলো উৎপাদক থাকবে এই উৎপাদকগুলোকে আমরা ডান পাশে নিয়ে যাব। ডান পাশে যদি নিয়ে যাই তাহলে ডান পাশে সবার সাথে এই উৎপাদকগুলো গুণ হবে। তো গুণ হইলে কি হবে, অথবা আমরা বলতে পারি যে সবাইকে, বামপক্ষ ডানপক্ষ সবাইকে এই যে উৎপাদক যার নিচে থাকবে সেটা দিয়ে গুণ করব। তখন উপরেও গুণ করব, নিচে তো আছেই, আবার এটাকেও গুণ করব, এটাকেও গুণ করব। এই যে এটাকেও গুণ করা হয়েছে,
আবার এটাকেও গুণ করা হয়েছে। এখন কি হয়েছে দেখো, যে এটা তো ভ্যানিশ হয়ে গেল, থাকবে 5x - 12 ইকুয়াল টু এটার সাথে x - 3 কাটা যাবে, a × x - 2 থাকবে, প্লাস এখানে x - 2 কাটা যাবে, b × x - 3 থাকবে। এটাকে তোমরা 1 নম্বর ইকুয়েশন দিবা। এরপরে x এর এমন একটা মান তুমি ধরে নিবা যেন ওই মানটা বসাইলে একটা ধ্রুবক 0 হয়ে যাবে, মানে একটা পোর্শন 0 হয়ে যাবে, আর একটা পোর্শন থেকে একটা ধ্রুবকের মান বের হয়। তাহলে আমরা একটু এখান থেকে বলতে পারি, যদি আমরা x এর মান 2 বসাই এখানে, তাহলে 2 - 2 0 হয়ে যাবে, এই পোর্শনটা 0 হয়ে যাবে টোটাল। তাহলে কি হবে, এই পোর্শন থেকে আমরা b এর মানটা পাবো। এবং আমাদের টার্গেট কিন্তু এই ধ্রুবকগুলোর মান বের করা, অর্থাৎ a b c, এই যে ধ্রুবকগুলো আমরা আংশিক ভগ্নাংশ আকারে লিখে নিছি, এই ধ্রুবকগুলোর মান বের করা। তাহলে একই কাজ করা যাক। দেখো এখান থেকে x এর মান 2 বসাইলাম, তাহলে সব x এর জায়গায় 1 নম্বর সমীকরণে আমরা 2 বসিয়ে দিব। তো 2 যখন বসাবো, তাহলে 5 × x এর মান 2 - 12, তারপর এখানে 2 বসাইলাম, আর এখানেও 2 বসাইলাম, দেখতে পাচ্ছ। ওকে, এখন দেখো 2 - 2 0, তাহলে এই পোর্শনটা টোটালটাই 0, লেখার দরকার নাই আর। তাহলে এখান থেকে 2 - 3 - 1 × b - b, এখান থেকে b এর মান পাওয়া যাচ্ছে 2। ওকে, এরপরে আমরা আবার আরেক যে পোর্শনটাকে এখন 0 করলাম, সেই পোর্শনটা বাদ রেখে অন্য আরেকটা পোর্শন যেটা থাকবে সেটাকে 0 করার চেষ্টা করব। তাহলে x এর মান কত বসাতে হবে? এটাকে যদি 0 করার চেষ্টা করি, x এর মান 3 বসাতে হবে, 3 - 3 0 হবে। তাহলে এখন x এর মান আমরা 3 বসাবো, 3 বসাইলে এখান থেকে আমরা পাবো এর মান হচ্ছে 3। এর মান যখন পেয়ে যাচ্ছি, b এর মান আগে বের করছি, তো ওই যে আংশিক ভগ্নাংশ আমরা প্রথমে লিখে নিয়েছি, সেই আংশিক ভগ্নাংশে এর জায়গায় মান বসাইলাম, b এর জায়গায় মান বসাইলাম, এটাই হচ্ছে অ্যান্সার। সহজ অঙ্ক। এবং এই সহজ অঙ্কগুলোই কিন্তু পরীক্ষায় আসলে এরকম সহজভাবেই পারতে হবে। সহজ অঙ্ক কঠিন ভাবলে হবে না, বা সহজ অঙ্ক কিন্তু ভুল করলেও হবে না। ওকে, আশা করছি এটা প্র্যাকটিস করলে এখন তুমি পারবা। এরপরের প্রশ্নটা দেখো। এরপরেরটা হচ্ছে x² + 1 ডিভাইডেড বাই x × x - 2 হোল স্কোয়ার। এখানে উৎপাদক আছে কয়টা সেটা আগে তোমাকে দেখতে হবে। উৎপাদকগুলো যতগুলো থাকবে ততগুলো আংশিক ভগ্নাংশ তুমি লিখতে পারবা। ওকে, তাহলে এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত মূলদ বীজগণিতীয় ভগ্নাংশ। তো এখানে উৎপাদক আছে মোট 3টা। এই যে x একটা উৎপাদক, x - 2 হোল স্কোয়ার আছে, তার মানে এর মধ্যে 2টা আছে। তাহলে এখানে মোট 3টা উৎপাদক আছে, তাহলে 3টা আংশিক ভগ্নাংশ আমরা লিখবো। তো দেখো এই যে a/x, x যেহেতু একটা উৎপাদক ছিল, তার মানে a/x, তারপরে x - 2 একটা উৎপাদক, তার মানে b/x - 2, আবার x - 2 হোল স্কোয়ার একটা উৎপাদক, তার মানে c/x - 2 হোল স্কোয়ার। এখন আমরা আর গুণ করে ফেলবো, অর্থাৎ এই নিচের যে হরটা আছে সেই হরটা ডান পাশে দিয়ে দিব। ডান পাশে দিয়ে দিলে এটা সবার সাথে গুণ হয়ে যাবে। তো সবার সাথে গুণ হয়ে গেলে আমরা যে এই লাইনটা পাবো, এই লাইনটাকে 1 নম্বর সমীকরণ দিব। এখন আমরা এখান থেকে x এর এমন একটা মান ধরে নিব যেন এখানে মোট পোর্শন আছে কিন্তু তিনটা পার্ট আছে। এই যে এ একটা, এ একটা। তো x এর এমন মান ধরবো যেন ওই মানের জন্য 2টা পোর্শন 0 হবে আর একটা পোর্শন 0 হবে না, সেখান থেকে আমরা একটা ধ্রুবক বের করতে পারবো। তো দেখো x এর মান আমরা 0 বসাই, তাহলে এখানে 0 বসাইলে b × 0 0 0 যা গুণ করবা সেটাই 0 হয়ে যাবে। এখানে 0 বসাইলে এটাও 0 হয়ে যাবে, তুমি এর মান পাবা। ওকে, তাহলে আমরা এখন ঝটপট x এর মান 0 বসাবো। তো x এর মান 0 বসিয়ে দাও 1 নম্বর সমীকরণে, তাহলে তুমি পাবা হচ্ছে a = 1/4। এখানে জাস্ট যোগ বিয়োগ গুণ করা হয়েছে, আর কিছু না, তুমি এখান থেকে এমনি নিজেই বুঝতে পারবা। তো a = 1/4 পাওয়া যাচ্ছে। এরপরে আমাদের চিন্তা করতে হবে যে x এর মান কত বসাইলে 2টা পোর্শন 0 হবে, আরেকটা 0 হবে না। আমরা তো এই পোর্শন থেকে এর মান বের করছি, এটা তো আর দরকার নাই, আমাদের দরকার হচ্ছে এটা অথবা এটা। তার মানে আমরা x এর মান যদি 2 বসাই, দেখো এখানে 2 বসাইলে এটা 0 হয়ে যাবে, এখানে 2 বসাইলে এটাও 0 হয়ে যাবে, তখন আমরা এই c এর মান পাবো না। ওকে, তাহলে এখন আমরা x এর মান 2 বসাবো। তাহলে x এর মান 2 বসিয়ে ফেলা যাক। তো দেখো x = 2 বসিয়ে পাই 1 নম্বর সমীকরণে, তাহলে c এর মান পাবা 5/2। 1 নম্বর সমীকরণ যেটা দেখতে পেলে ওইখানে x এর মান তুমি 2 বসাবা। 2 বসালে এই 2 - 2 0, টোটালটাই 0, এখানেও 2 - 2 0, তাহলে টোটালটাই 0, তাহলে এটাও 0 এটাও 0, থাকছে 2c, এখান থেকে c এর মান বের হবে 5/2। এখন এর মান এবং c এর মান তো বের করা হলো, b এর মান বের করতে হবে কিভাবে? তো আমরা তাহলে এখান থেকে
1 নম্বর সমীকরণের উভয় পক্ষ হতে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করতে পারি। তাহলে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করা যাক, দেখা যাক কি পাই। দেখো 1 নম্বর সমীকরণটা হচ্ছে এটা, এখান থেকে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত যদি করো, দেখো এখানে এক্স মাইনাস টু হোল স্কোয়ার আছে, তাহলে এখানে এক্স মাইনাস টু হোল স্কোয়ার যখন এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভেঙে নিবা তখন এখানে একটা এক্স স্কোয়ার পাবা, সেই এক্স স্কোয়ারের সাথে এ থাকবে, এ গুণ আছে, তাহলে এ এক্স স্কোয়ার এখানে আছে। আবার এই যে বি এক্স আর এক্স গুণ করলে এখানেও বি এক্স স্কোয়ার পাবা, তার মানে এর মধ্যেও একটা এক্স স্কোয়ার আছে। আবার এখানে দেখতে পাচ্ছ এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে আমরা যদি এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করি তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত 1, এখানে যে এক্স স্কোয়ার পাওয়া যাবে তার সহগ থাকবে এ, আর এখানে যে এক্স স্কোয়ার পাওয়া যাবে তার সহগ থাকবে বি, তার মানে এ পাশে থাকবে বাম পাশে 1 সমান সমান ডান পাশে এ প্লাস বি। তাহলে এটাই আমি দেখাচ্ছি, দেখো দেখো এই যে 1 সমান সমান এ প্লাস বি যেটা বললাম, এখান থেকে তুমি এর মান জানো, এর মান বসিয়ে দাও। এর মান কত? এর মান 1/4 ছিল, তাহলে এখানে এর মান বসাবা, সেই এর মানটা এ পাশে নিয়ে যাবা, তাহলে 1 এর সাথে বিয়োগ হবে, এই যে 1 বিয়োগ 1/4, এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি বির মান পেয়ে যাচ্ছ 3/4। এখন তুমি ওই এক প্রথমে যে আংশিক ভগ্নাংশগুলো লিখে নিয়েছিলে সেখানে এর মান বসিয়ে দাও, বির মান বসিয়ে দাও, সির মান বসিয়ে দাও। এর মান কত ছিল? 1/4, বির মান ছিল আমরা বের করছি 3/4, সির মান 5/2। এই তো, আশা করছি এই অঙ্কটা তোমরা একটু ভালো মতো প্র্যাকটিস করবা, যেহেতু এটা অনেকবার পরীক্ষায় এসেছে এবং লাস্ট 2024 সালেও কিন্তু এসেছে দেখতে পাচ্ছ। ওকে, তো এই অঙ্কটা আশা করছি এখন তোমরা বুঝতে পেরেছো এবং একটু প্র্যাকটিস করলে পরীক্ষা আসলে একদম ইজিলি পারবা। ওকে, এরপরেরগুলো দেখি। এখানে এই সংক্ষিপ্ত অঙ্কগুলোর রচনামূলকগুলো কিন্তু একই রকম, একই নিয়মের, আলাদা কিছু না। 3 নম্বরটা এটা তোমরা নিজেরা করতে পারবা। এখন এখানে 3টা উৎপাদক আছে, 3টা উৎপাদকই একঘাত উৎপাদক, 3টা উৎপাদক দিয়ে তোমরা 3টা আংশিক ভগ্নাংশ লিখে ফেলবা, তারপরে এ বি সির মান বের করার জন্য এক্স এর মান যা বসানো লাগে সেটা বসিয়ে ফেলবা। এটা এখানে সলিউশন দেখানো আছে, তোমরা দেখলেই বুঝবা। তাহলে সলিউশনটা একটু দেখে নিতে পারো। তাহলে সলিউশনটা তোমরা এখান থেকে দেখে নিবা, অথবা তোমরা তো পাসবুক ডাউনলোড করতেই পারছো 1 টাকার কুপনের মাধ্যমে। তাহলে তোমাদের আবার আমি জানিয়ে দিচ্ছি, যারা একটু পরে জয়েন করেছো, যারা তোমরা ম্যাথমেটিক্স 2 এর এই পাসবুকটা নিতে চাও এবং ম্যাথমেটিক্স 2 এর যারা রেফার্ড কোর্স আছে তাদের সবার জন্যই সফটম্যাক্স অনলাইন স্কুলের অ্যাপে তোমরা 1 টাকার কুপনের মাধ্যমে পাসবুকটা ডাউনলোড করে নিতে পারবা। যারা রেফার্ড কোর্সের জন্য ডাউনলোড করবা তারা কুপন কোড 1 বসাবা, অর্থাৎ ইংরেজিতে 1 লিখলেই এই পাসবুকটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং পাসবুকের সব সলিউশনই তোমরা পেয়ে যাবা। ওকে, তাহলে আমরা পরের যে অঙ্কটা আছে সেটা দেখি। সবগুলো অঙ্ক তো আসলে বোঝানো সম্ভব না, এখানে অনেক অঙ্ক, যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিব এবং যে বেসিক বিষয়গুলো তোমাদের অবশ্যই জানা দরকার সেগুলো আমি একটু জানিয়ে দিব এবং বাকিগুলো তোমরা কিন্তু নিজেরা একটু প্র্যাকটিস করবা, ভালো মতো প্র্যাকটিস করবা। আচ্ছা, এই 4 নম্বর অঙ্কটাও ভালো মতো একটু নিজেরা করতে পারবা। এখানে একটা আর এখানে মোট 2টা, এই যে 2টা উৎপাদক আছে, মোট 3টা উৎপাদক দিয়ে তোমরা 3টা আংশিক ভগ্নাংশ লিখে বাকিটা প্রসিডিউর জানলে, মানে একটা অঙ্ক সলিউশন পুরা করলেই পারবা। তাহলে এটাও পারবা। ওকে, এরপরের অঙ্কটা দেখো। এরপরে হচ্ছে রচনামূলকে চলে আসলাম আমরা। রচনামূলকে দেখো, এই যে অঙ্কটা এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে। এটা তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে 2টা উৎপাদক আছে, একঘাত উৎপাদক, এখানে একটা উৎপাদক, মোট 3টা উৎপাদক সংক্ষিপ্তের নিয়মে তোমরা করে ফেলতে পারবা। তাহলে এটা তোমরা নিজেরা একটু ভালো মতো করো, সলিউশনটা তো দেয়া আছে, সলিউশন দেখে দেখে চাইলে করতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে আচ্ছা, তাহলে আমরা প্রথম অধ্যায়টা কিন্তু অলরেডি শেষ করে ফেলেছি। তাহলে প্রথম অধ্যায়ে আমি যা কিছু বললাম এগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করতে থাকো। তাহলে আমরা এখন দ্বিতীয় অধ্যায়ে যাই। তাহলে আমরা দ্বিতীয় অধ্যায়টা শুরু করি। দ্বিতীয় অধ্যায়ের নাম তোমরা সবাই জানো, সূচক ধারা। এখান থেকেও কিন্তু পরীক্ষায় অতি সংক্ষিপ্ত আসে, সংক্ষিপ্ত আসে। সুতরাং ভালো মতো তোমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করো এবং একটু অ্যাটেন্টিভলি দেখো, আমি যা কিছু বলবো একটু ভালো মতো দেখবা। এখান থেকে শুরুতে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নটা দেখতে পাচ্ছ,
এটাও খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে এরকম একটা ধারা দিয়ে দিবে, ই এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তো তোমাদেরকে আগে ই এর ধারাটা মুখস্থ রাখতে হবে। সবাই প্রথমেই এই দ্বিতীয় অধ্যায়ের শুরুতেই ই এর ধারা মুখস্থ করে ফেলবা, এবং ই এর ধারা কিন্তু এই অধ্যায়ের সব কিছুতে লাগবে। তো ই এর ধারা মুখস্থ করতে পারলেই বাকিগুলো তোমরা এমনি বুঝতে পারবা। তাহলে দেখো, দ্বিতীয় যে প্রশ্নটা, সূচক ধারা কাকে বলে? এই যে ই টু দ্য পাওয়ার এক্স এর বিস্তৃতিকে সূচক ধারা বলা হয়, এটা তোমরা পারবা। এই সূচক ধারার যে সমীকরণটা আছে, ধারাটা আছে, এই ধারাটাও তোমরা একটু লিখে দিবা। তারপরে হচ্ছে এই যে 4 নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তাহলে এই 4 নম্বরটা তোমরা অবশ্যই খাতায় 2-3 বার লিখবা। এ টু দ্য পাওয়ার এক্স এর ধারাটি লিখো, এই ধারাটা তোমরা খাতায় 2-3 বার লিখবা, তাহলে পরীক্ষা আসলে ধারাটা সুন্দর করে লিখতে পারবা। আচ্ছা, এরপরে দেখো 5 নম্বরটা, এটাও মোটামুটি বলতে পারি যে 90% আসবে এই পরীক্ষায়। ই এর ধারাটি লিখো, এবং ই এর ধারাটা না জানলে তো তুমি এই অধ্যায়টা শেষই করতে পারবা না, মানে এই অধ্যায়ের কিচ্ছু বুঝবা না। এই জন্য ই এর ধারা তোমাকে মুখস্থ করতেই হচ্ছে, আর মুখস্থ করলে তুমি একটা বোনাস পেয়ে যাচ্ছ, এই যে ই এর ধারাটি লিখো, এই অতি সংক্ষিপ্ত প্রশ্নটা। ওকে, তাহলে এটা পারবা। তারপরে 7 নম্বর প্রশ্নটা দেখো, এটাও পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। ই টু দ্য পাওয়ার এক্স এর ধারা লেখো, এটাও ওই ই এর ধারার মতোই। তোমরা এই ধারাটা মুখস্থ করে ফেলবা, এবং তোমরা খাতায় মিনিমাম 2-3 বার লিখবা। দেখো, ই এর ধারা আর ই টু দ্য পাওয়ার এক্স এর ধারা একই রকম। ই এর ধারা হচ্ছে এক্স এর এই 1 এর জায়গায়, উপরে 1 এর জায়গায় তোমরা প্রথমে এক্স লিখবা, এখানে এক্স লিখবা, তারপর এক্স স্কোয়ার, এক্স কিউব, এভাবে লিখতে লিখতে যাবা, আর নিচে যা আছে সেটাই একই রকমভাবে তোমরা লিখে ফেলবা। দেখো, এই যে এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব, আর বাকি নিচে যা আছে ওই ই এর ধারার মতোই। আচ্ছা, এরপরে ই টু দ্য পাওয়ার এক্স এর ধারা যদি তুমি জানো, ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স এর ধারাও তুমি লিখতে পারবে, অর্থাৎ এক্স এর জায়গায়, সব এক্স এর জায়গায় মাইনাস এক্স লিখে দিলেই হয়ে যাবে। এই ধারাটাও মুখস্থ করে ফেলবে এবং খাতায় বারবার লিখবা। এগুলোই মোটামুটি এই অধ্যায়ের জন্য অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু খুব বেশি কঠিন কিছু না, খাতায় লিখলেই এখান থেকে একটা কমন পেয়ে যাবা। আচ্ছা, এরপরে সংক্ষিপ্ত দেখো, প্রথম যে সংক্ষিপ্তটা দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, এটা অনেকবার পরীক্ষায় আসছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এটা তোমরা খুব ভালো মতো প্র্যাকটিস করবা। দেখো, 1 + 1/2 ফ্যাক্টোরিয়াল, 1/4 ফ্যাক্টোরিয়াল, 1/6 ফ্যাক্টোরিয়াল, এভাবে যদি ইনফিনিটি পর্যন্ত চলে, তাহলে এটার এই ইনফিনিটি পর্যন্ত যোগফলটা আমাদেরকে দেখাতে হবে হাফ ইন্টু ই প্লাস 1/e। তো এখান থেকে সলিউশনটা তোমরা দেখতে পাচ্ছ, সলিউশনটা খুবই ইজি। ই এর ধারাটা লিখবা, তারপরে হচ্ছে ইনভার্স 1 এর ধারাটা লিখবা, তাহলে ই ইনভার্সের ধারা এটা। এরপরে এই ই এর ধারা আর ইনভার্স 1 এর ধারা তুমি যোগ করবা, তাহলে ই প্লাস ইনভার্স, তাহলে এটা আর এটা যোগ করে দিবা, যোগ করলে তুমি এই ধারাটা পাবা। তারপরে সেখান থেকে 2 কমন নিবা, এটা পেয়ে যাচ্ছ। আচ্ছা, এখন দেখো, খেয়াল করো যে এটা সমান সমান এই পাশে যদি তুমি লসাগু করো, ই প্লাস ই ইনভার্স মানে 1/e, তো লসাগু করলে আচ্ছা লসাগু লাগবে না, লসাগু বাদেই আমরা প্রমাণটা করতে পারবো। ই প্লাস ই ইনভার্স মানে 1/e, আর এই 2টা যখন এই পাশে দিয়ে দিবা তখন হাফ হয়ে যাবে। তাহলে এ পাশে এই ধারাটা থাকবে, এই ধারাটা, আর সমান সমান এই পাশে কি পাচ্ছ, হাফ ইন্টু ই প্লাস 1/e। খুবই সহজ। ই আর ই ইনভার্সের ধারাটা যোগ করলেই অ্যান্সার চলে আসবে বা প্রমাণটা হয়ে যাবে। আচ্ছা, এরপরে রচনামূলক যে প্রশ্নটা এখান থেকে দেখতে পাচ্ছ, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখাতে বলা হবে যে দেখাও যে এই ধারাটা যদি অসীম পর্যন্ত যোগ করা হয় তাহলে সেটা সমান সমান 3e হবে, অথবা প্রশ্নটা এরকম আসবে যে অসীম পর্যন্ত সমষ্টি নির্ণয় করো, এই ধারাটা দেয়া থাকবে। তাহলে আমাদেরকে প্রথমে এই অঙ্কগুলো করার জন্য যে ধারাটা দেয়া থাকবে সেই ধারাটার n-তম পদ বের করতে হবে, এবং সেই n-তম পদ বের করার পরে সরলতম আকারে আনতে হবে। তো n-তম পদ বের করার জন্য ওই ধারাটা কেমন সেই অনুযায়ী আমরা n-তম পদ বের করতে পারবো। তো এখানে দেখো, লবে এখানে কত আছে, 2 আছে, তারপরে 6 আছে, তারপর 12 আছে, তারপর 20 আছে। তো এটাকে আমরা 2 এভাবে রেখে দিব, 6কে 2 + 4 লিখব, 12কে 2 + 4 + 6 লিখব, 20কে আমরা এভাবে পরবর্তীতে 2 + 6 + 8 লিখব। তার মানে 2 + 4 + 6 + 8 হবে সমান সমান 20 হবে। তার মানে 20কে আমরা পরবর্তীতে এই অনুযায়ী ভেঙে নিতে পারবো।
এরপরে আমরা দেখতে পাচ্ছি হরে প্রথম পদেই আছে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, দ্বিতীয় পদে 2 ফ্যাক্টোরিয়াল, তৃতীয় পদে 3 ফ্যাক্টোরিয়াল। এভাবে যদি তাহলে n তম পদে যাওয়া হয় n ফ্যাক্টোরিয়াল পাবো। তাহলে নিচে হরে আসবে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, আর উপরে কি আসবে? উপরে আসবে দেখো, এখান থেকে খেয়াল করো, উপরে হচ্ছে 2কে আমরা 1 ইন্টু 2 লিখতে পারি। তারপরে এখান থেকে দেখো এই যে 6কে আমরা, এই যে 2 প্লাস 4 এটা 6, এই 6কে আমরা 2 ইন্টু 3 লিখতে পারি। তারপরে হচ্ছে এটা হচ্ছে 12কে আমরা 3 ইন্টু 4 লিখতে পারি, 20কে আমরা 4 ইন্টু 5 লিখতে পারি। তার মানে লবে দেখা যাচ্ছে 1 ইন্টু 2, 2 ইন্টু 3, 3 ইন্টু 4, 4 ইন্টু 5। মানে এভাবে n তম পদে গেলে কি হবে? n তম পদে গেলে হবে n ইন্টু n প্লাস 1। প্রথম পদে 1 ইন্টু 2, দ্বিতীয় পদে 2 ইন্টু 3, তৃতীয় পদে 3 ইন্টু 4। এভাবে যদি n তম পদে যাই, প্রথম পদে কি আছে? প্রথমে 1 আর 2 মানে 1 এর এক বেশি, মানে n তম পদে থাকবে কি n আর n এর এক বেশি, তার মানে n প্লাস 1। ওকে, তাহলে আমরা n তম পদের জন্য লবে পেয়ে যাচ্ছি n ইন্টু n প্লাস 1 আর হরে পাচ্ছি n ফ্যাক্টোরিয়াল। এটাকে একটু সরলতম আকারে আনতে হবে, অর্থাৎ সরলতম আকার মানে হচ্ছে লবে n থাকতে পারবে না এমন আকারে আনতে হবে। তো এটাকে ক্যালকুলেশন করো, ঠিক এভাবে ক্যালকুলেশন করে তুমি এই আকারে নিয়ে আসো। দেখতে পাচ্ছ লবে এখানে কোনো n নাই, এখানেও কোনো n নাই। এখন তুমি n এর মান 1 2 3 4 ইত্যাদি বসিয়ে দিবা এখানে এবং এখানে। বসাইলে দেখো প্রথমে তুমি n এর মান 1 বসাবা, এখানেও n এর মান 1 বসাবা। তারপরে এখান থেকে প্রথম পদ পাবো, অর্থাৎ n এর মান যখন 1 বসাবা সেটাকে আমরা t1 বলবো, মানে প্রথম পদ বা ফার্স্ট টার্ম। তো প্রথম পদটা হবে হচ্ছে শুধু 2। তারপরে n এর মান যখন 2 বসাবা তখন তুমি t2 পেয়ে যাবা। ক্যালকুলেশনটা এখান থেকে দেখে নাও। এরপর এইভাবে 4 পর্যন্ত বসাবা, তারপরে ডট 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 দিবা, অর্থাৎ অসীম পর্যন্ত এটা বুঝিয়ে দিবা যে এভাবে অসীম পর্যন্ত চলবে। তো এভাবে এই t1 t2 t3 t4 এভাবে যদি অসীম পর্যন্ত যোগ করা হয় তাহলে ওই ধারাটার যোগফল আমরা পেয়ে যাব। তাহলে সেই যোগফলটা তোমরা এইভাবে করে ফেলতে পারবা। তার মানে আমরা যদি t1 t2 t3 t4 এভাবে অসীম পর্যন্ত যোগ করি তাহলে প্রথম যে লাইনটা আছে দেখতে পাচ্ছ, প্রথম কলামটা হচ্ছে প্রথমে 0 আছে, তারপর 1, 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল, 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল। তো 0 লেখার দরকার নাই, প্রথমে লিখবা 1, 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল, 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল। এই যে 1 প্লাস 1 বাই 1, 1 বাই 2, এভাবে ইনফিনিটি পর্যন্ত চলবে। আর দ্বিতীয় কলামে যেটা আছে, প্রথমে কত আছে? 2 আছে, তারপরে 2 ইন্টু 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল, 2 ইন্টু 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ইন্টু 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল। সবার থেকে 2 কমন নিয়ে নাও। 2 কমন নিলে এখানে থাকবে 1, এখানে থাকবে 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল, এখানে থাকবে 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, এভাবে ইনফিনিটি পর্যন্ত চলবে। এই যে এটা হচ্ছে ই এর ধারা, তোমরা জানো। তাহলে এটার জায়গায় তুমি ই লিখবা, এটার জায়গায় ই লিখবা। তার মানে 2 ইন্টু ই 2ই, আর এখানে ই যোগ করলে 3 হবে। এই তো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসলেও আসতে পারে, খুব ভালো মতো প্র্যাকটিস করবা। আচ্ছা, এরপরের যে অঙ্কটা দেখতে পাচ্ছ এটাও একই রকম, সেম ওয়েতে তোমরা এখান থেকে করে ফেলতে পারবা। এখানে ধারা দেখতে পাচ্ছ, এই ধারাটার যোগফল মানে অসীম পর্যন্ত যোগফল 3/2e হবে। এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষা অনেকবার আসছে, সুতরাং এটাও ভালো মতো এখান থেকে সলিউশন করে তোমরা প্র্যাকটিস করবা। ওকে, তার মানে প্রথম কাজ হচ্ছে n তম পদ বের করা, তারপরে n তম পদকে সরলতম আকারে আনা, তারপরে সেই সরলতম আকারে n এর মান 1 2 3 4 ইত্যাদি বসাবা, বসিয়ে তারপরে অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করবা, এবং সেই যোগফলটা দেখবা ই এর ধারার মাধ্যমে চলে আসবে। তখন তুমি সেই জায়গায় ই লিখতে পারবা। তার মানে এই অসীম পর্যন্ত যোগফল কিন্তু সব ই এর মাধ্যমে চলে আসবে শেষ পর্যন্ত। ওকে, তারপরে দেখো, তারপরে হচ্ছে 3 নম্বরটা, এটাও গুরুত্বপূর্ণ, এটাও ভালো মতো করবা। এরপরে এগুলো আর দরকার নাই, প্রথম 3টা করবা ভালো মতো। এরপরে এই যে 6 নম্বরটা, এটাও গুরুত্বপূর্ণ অনেক, এই 6 নম্বরটা অবশ্যই করবা। 6 নম্বরটাও এরকম n তম পদ বের করবা, তারপরে সরলতম আকারে এনে n এর মান 1 2 3 4 ইত্যাদি বসিয়ে দেবা, তারপরে অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করতে পারবা। ওকে, 6 নম্বরটা করবা। এরপরে হচ্ছে 7 নম্বরটাও ওই আগের মতোই, প্রথম যেটা আমি দেখিয়ে দিলাম 7 নম্বরটাও সেই একই রকম প্রায়। এরপরে হচ্ছে দেখো 8 নম্বরটা, এই প্রমাণটাও পরীক্ষায় বেশ আসে।
প্রমাণ করো যে ই একটি সসীম সংখ্যা এবং এর মান 2 অপেক্ষা বৃহত্তর এবং 3 অপেক্ষা ক্ষুদ্রতর। তো এই প্রমাণটা এখান থেকে একটু বোঝার চেষ্টা করবে, আশা করছি পারবা। তাহলে এই প্রমাণটা কিন্তু একদম মিস করা যাবে না, প্রমাণটা অবশ্যই প্র্যাকটিস করবা। ওকে, প্রমাণটা যদি প্র্যাকটিস করো এটাও আসার সম্ভাবনা আছে পরীক্ষায়। আচ্ছা, এখান থেকে তাহলে এই দ্বিতীয় অধ্যায় এই পর্যন্তই। তাহলে দ্বিতীয় অধ্যায় মোটামুটি শেষ। আশা করছি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এই দুটো অধ্যায় থেকে তোমরা একদম পূর্ণাঙ্গ একটা গাইডলাইন পেয়ে গিয়েছো এবং পরবর্তীতে জাস্ট প্র্যাকটিস করতে হবে। মানে ক্লাসটা দেখে রাখলেই হবে না, প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে আমরা এখন তৃতীয় অধ্যায় শুরু করব। তৃতীয় অধ্যায় শুরু করব। তৃতীয় অধ্যায়টার নাম তোমরা সবাই জানো, দ্বিপদী উপপাদ্য। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায় থেকে কিন্তু একটা রচনামূলক এসেই থাকে, এজন্য একটু মনোযোগ দাও এই অধ্যায়ে বেশি করে। আর তোমাদের যদি কোনো সমস্যা হয় বা তোমাদের যদি কোনো কোশ্চেন্স থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো, আমি সময় পেলে তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা তৃতীয় অধ্যায়টা দেখো, তারপরে আমি তোমাদেরকে একটা কুইজ দিব, তারপরে কুইজের পরে তোমরা বাকি অধ্যায়গুলো ঠিক একইভাবে আমার সাথে কভার করতে পারবা। ওকে, তাহলে তৃতীয় অধ্যায়টার নাম তোমরা সবাই দেখতে পাচ্ছ, ধনাত্মক পূর্ণ সংখ্যা সূচকের দ্বিপদী উপপাদ্য। তাহলে এই অধ্যায়ে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা সূচকের একটা দ্বিপদী, দ্বিপদী মানে কি, দুইটা পদ থাকবে, ওই দুইটা পদের মাধ্যমে যে রাশিটা পাবো সেই রাশির পাওয়ার থাকবে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে 1 2 3 4 ইত্যাদি। তো এরকম দ্বিপদ রাশির বিস্তৃতি করলে আমরা যে উপপাদ্যের মাধ্যমে বিস্তৃতি করতে পারবো বা যে সূত্রের মাধ্যমে বিস্তৃতি করতে পারবো সেটাকে বলা হয় দ্বিপদী উপপাদ্য, ধনাত্মক পূর্ণ সংখ্যা সূচকের দ্বিপদী উপপাদ্য। তো এটা তোমরা সূত্র আকারে জানো সবাই, বা না জানলে এই সূত্রটা লাগবে, সূত্রটা মুখস্থ করে ফেলবা। অর্থাৎ এই অধ্যায়টা কভার করতে গেলে এই সূত্রটা লাগবেই। এবং একই সাথে সূত্র মুখস্থ করলে একটা বোনাস হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন তুমি কমন পেয়ে গেলেও যাইতে পারো, কারণ অতি সংক্ষিপ্ত প্রশ্নটা এই সূত্রের মাধ্যমে তুমি অ্যান্সার করতে পারবা। ওকে, তাহলে এই সূত্রটা তোমরা একটু ভালো মতো দেখে নাও। এরপরে দেখো 2 নম্বর যে প্রশ্নটা, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষা আসলেও আসতে পারে। এখানে দুইটা পদ আছে, এই টোটাল এই দ্বিপদ রাশিটার পাওয়ার হচ্ছে 20, তাহলে এটা জোড় সংখ্যা। তাহলে এর বিস্তৃতির মধ্যপদ কত? আমরা জানি যখন কোনো দ্বিপদ রাশির পাওয়ার বা ঘাত জোড় হবে তখন ওই দ্বিপদ রাশিটার বিস্তৃতিতে মধ্যপদ পাওয়া যাবে একটা। আমরা জানি যদি দ্বিপদ রাশির পাওয়ার বা ঘাত যদি জোড় হয় তাহলে পদ সংখ্যা কি হবে, তার এক বেশি, দ্যাট মিনস বিজোড়। আর বিজোড় সংখ্যক পদ সংখ্যার মধ্যপদ একটা হয়। আর যদি এখানে এই পাওয়ার যদি বিজোড় হইতো, পদ সংখ্যা হইতো জোড় মানে তার একটা বেশি, তাহলে মধ্যপদ হইতো কিন্তু দুইটা। এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে এবং এগুলো দেখে নিবা। আচ্ছা, তাহলে এখান থেকে তোমরা এই প্রশ্নটা ভালো মতো দেখো যে এই রাশিটার এন এর মান কত, মানে ঘাত এন এর মান 20, তাহলে এটা জোড় সংখ্যা, তার মানে এর মধ্যপদ হবে একটা। মানে ঘাত যদি জোড় হয় মধ্যপদ একটা, ঘাত যদি বিজোড় হয় মধ্যপদ দুইটা। এবং সেই মধ্যপদের বিস্তৃতি সূত্র হচ্ছে n/2 + 1। তাহলে এন এর মান 2, এই 20 ডিভাইডেড বাই 2 + 1 = 11। তার মানে এই এই দ্বিপদ রাশিটার বিস্তৃতিতে 11তম পদই হবে মধ্যপদ। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে প্রশ্নটা দেখো, এটাও বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, মধ্যপদ রিলেটেড, এটাও তোমরা একটু দেখে নিবা। তারপরে হচ্ছে এখান থেকে এই যে প্রশ্নটা 6 নম্বরটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ 2023 সালে আসছে, আবার 24 সালেও আসছে, মানে 23-এর পরিপূরকে আসছে, 24-এও আসছে, এবং এই তোমাদের এই 26 সালের পরীক্ষায়ও আসতে পারে। সুতরাং এটা ভালো মতো বোঝার চেষ্টা করো। দেখো এখানে এই দ্বিপদ রাশিটার ঘাত হচ্ছে 7, এর বিস্তৃতিতে মধ্যপদটি কত? তো ঘাত যখন বিজোড় মধ্যপদ কয়টা? মধ্যপদ কিন্তু দুইটা, ঘাত বিজোড় হইলে মধ্যপদ দুইটা। এবং সেই মধ্যপদের সূত্র হচ্ছে এখানে দেখো n+1/2, n+1/2তম পদ। এবং প্রথম পদটা যদি পেয়ে যাও, মানে এটা তো 4তম পদ, পরেরটার বের করা লাগবে না, 4-এর পরে 5 হবে, তার মানে সেটা 5 একবারে লিখে দিবা। তাহলে যখন ঘাত বিজোড় হবে, ঘাত যখন বিজোড় হবে তখন তুমি মধ্যপদ লিখবা কয়টা? দুইটা। প্রথম মধ্যপদ হবে হচ্ছে
n প্লাস 1/2 তম পদ। n এর মান কত? 7, তাহলে 7 প্লাস 1 8/2 4 হবে 4তম পদ। পরেরটা বের করবা না, পরেরটা 4-এর পরে তো 5ই হয়, তাহলে পরেরটা একবারে লিখে দিবা 5তম পদ। তাহলে মধ্যপদ হচ্ছে চতুর্থ এবং পঞ্চম পদ। ওকে, হ্যাঁ, এরপরে হচ্ছে দেখো 7 নম্বরটাও তোমরা ভালো মতো দেখবা। এটা দ্বিতীয় পদ বের করতে বলছে। তো এটার বিস্তৃতি করলে যেহেতু প্রথমে 1 আছে, তাহলে সূত্র হচ্ছে 1 প্লাস nx, তারপরে প্লাস nc1, তারপরে হচ্ছে an-1 x টু দ্য পাওয়ার 1। এভাবে আস্তে আস্তে সামনের দিকে আগাইতে হবে। সূত্রটা তোমরা জানো, এভাবে তোমরা দ্বিতীয় পদটা বের করতে পারো। ওকে, তাহলে দ্বিতীয় পদ এটাই। আশা করছি এখান থেকে বুঝতে পারছো। দ্বিতীয় পদ হবে nx। আমি প্রথমে বলছিলাম 1 প্লাস nx, তাহলে 1 হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ হচ্ছে nx। তাহলে nx, এই যে nx, তাহলে n এর মান কত? হাফ। আর x এর জায়গায় কত আছে? -x/8। x এর জায়গায় কত আছে? -x/8। তাহলে তুমি n এর মান বসাও, -x/8 বসিয়ে দাও x এর জায়গায়, ক্যালকুলেশন করলে হয়ে গেল। আচ্ছা, এরপরে 8 নম্বরটা, এটাও ভালো মতো করবা। তারপরে হচ্ছে এখান থেকে বাকিগুলো তোমরা একটু দেখার চেষ্টা করবা। এরপরে সংক্ষিপ্তগুলো দেখো। এখান থেকে এরকম যে কোনো প্রশ্নই কিন্তু আসতে পারে, মানে এটাই যে আসবে এরকম না। তুমি যদি এই টাইপের অঙ্কগুলো পারো, তোমার কাছে খুব মজা লাগবে, এবং এই ধরনের যে কোনো অঙ্ক আসলে তুমি পারবা। দেখো যে এরকম একটা দ্বিপদ রাশি দেওয়া থাকবে, তারও একটা পাওয়ার থাকবে, এটা ধনাত্মক সূচক বলা হবে। তো এই পাওয়ারটা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে এবং ধনাত্মক হবে। তো এর বিস্তৃতিতে যে কোনো একটা এক্স এর পাওয়ার থাকবে, সেটার সহগ নির্ণয় করতে বলবে, অর্থাৎ x টু দ্য পাওয়ার 8 বলতে পারে, x টু দ্য পাওয়ার 10 বলতে পারে। তো আমরা এরকম ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে সাধারণ পদ যেটা, সেই সাধারণ পদের সূত্র এখানে ইউজ করব। সাধারণ পদের সূত্র তোমরা সবাই জানো, r প্লাস 1তম পদ, সেটা হচ্ছে ncr a টু দ্য পাওয়ার n-r x টু দ্য পাওয়ার r, এই সূত্রটা। তার মানে এখান থেকে n এর মান ছিল 11, cr এর জায়গায় ছিল এটা n-r ইন্টু এটা ছিল x এর জায়গায় x টু দ্য পাওয়ার r। এখান থেকে ক্যালকুলেশন করলেই তুমি অ্যান্সারটা বের করে ফেলতে পারবা। যেহেতু x টু দ্য পাওয়ার 10 এর মান বের করতে বলছে, মানে ওই ক্যালকুলেশনে তুমি x টু দ্য পাওয়ার যা পাবা, সেই পাওয়ারটা 10 লিখবা। লিখতে পারলে r এর মান পাবা। r এর মান পাইলে তুমি r প্লাস 1 মানে এখানে দেখতে পাচ্ছ 5, মানে r এর মান 4 পাইছো, 4 প্লাস 1 5 হয়েছে। তার মানে 5তম পদে x টু দ্য পাওয়ার 10 আছে, এটা বলতে পারবা। এবং তার সহগ কত, তার মানে তুমি ওই r এর মানটা ওই জায়গায় আবার বসিয়ে দাও, সহগ পেয়ে যাবা। মানে x বাদে যেটা আসবে সেটাই সহগ হবে। আচ্ছা, এরপরে হচ্ছে এগুলো সবই একটু একটু করে দেখবা। যেগুলো বেশি দেখতে হবে সেগুলো আমি বলছি। এই যে এরকম একটা প্রশ্ন কিন্তু এই অধ্যায় থেকে আসবেই। এক্স বর্জিত পদ, এক্স মুক্ত পদ, ধ্রুব পদ, একই কথা। মানে যে পদের মধ্যে কোনো একটা দ্বিপদ রাশিকে বিস্তৃতি করলে যে পদের মধ্যে এক্স থাকবে না, মানে এক্স এর কোনো টার্মই নাই, এক্স নাই, সেই পদটাকে আমরা বলে থাকি হচ্ছে এক্স বর্জিত পদ বা এক্স মুক্ত পদ বা ধ্রুব পদ অথবা নিরপেক্ষ পদ। এই কথাগুলো সব একই কথা। তাহলে এরকম একটা দ্বিপদ রাশি দেওয়া থাকবে, তার এক্স বর্জিত পদটির মান বের করতে হবে। তো তখন তুমি একবার কি করবা, সাধারণ পদের বিস্তৃতি সূত্র লিখবা। r প্লাস 1তম পদ, সূত্র হচ্ছে ncr a টু দ্য পাওয়ার n-r x টু দ্য পাওয়ার r। এরপরে x এর সব x গুলোকে একসাথে কম্বাইন করে ফেলবা সূচকের নিয়ম অনুযায়ী। তারপরে এই যে x এর যে পাওয়ার তুমি পাবা, এই পাওয়ারটা সমান 0 লিখবা। কেন 0 লিখবা? কারণ তুমি বের করছো এক্স বর্জিত পদ, মানে ওই পদের মধ্যে এক্স নাই, এক্স না থাকলে এক্স এর পাওয়ার 0। এটা সমান 0 লিখলে তুমি আর এর মান পেয়ে যাবা। আর এর মান পেয়ে গেলে আর এর মান এখানে বসালে অ্যান্সার পেয়ে যাবা। তাহলে এইরকম একটা রচনামূলক অঙ্ক কিন্তু পরীক্ষায় এসেই থাকে। তাহলে এটা খুব ভালো মতো প্র্যাকটিস করবা, এবং এটা রিলেটেড যদি একই নিয়মের আরও অঙ্ক আসে পরীক্ষায়, সেটা অবশ্যই পারবা। তাহলে যখন একটা অঙ্ক তোমরা প্র্যাকটিস করবা, একটু বুঝে বুঝে করলে ওই নিয়মের আরেকটা আসলে কিন্তু পারবা। আচ্ছা, তাহলে এই অঙ্কটাই ভালো মতো করো। বাকিগুলো এই যে এখানে দেখতে পাচ্ছ, এটাও খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা কিন্তু 22 সালে আসছে, 23 সালে আসছে, 24 সালেও আসছে, এটা 25-এও আসতে পারে, কোনো ব্যাপার না। কিন্তু 25 সালেও আসতে পারে। বা এই যে আমাদের এই 26 সালে কিন্তু 25 সালের পরীক্ষা হচ্ছে। তাহলে
এটা কিন্তু আমাদের সামনের পরীক্ষা আসতে পারে, তো এটা ভালো মতো বোঝার চেষ্টা করবা। আমি জাস্ট একটু র্যাপিডলি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যেহেতু এটা অনেক গুরুত্বপূর্ণ, একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো আমাদের বলছে 1+x⁴ এর বিস্তৃতিতে 21তম 22তম পদ দুটি পরস্পর সমান হলে, এখানে পরস্পর সমান হবে, কথাটা হবে পরস্পর সমান। তার মানে এই পদটা যদি বিস্তৃতি করা হয়, মোট 44 আর 1 45টা পদ পাওয়া যাবে। তো এই 45টা পদের মধ্যে 21তম পদ আর 22তম পদ পরস্পর সমান হবে, তাহলে x এর মান বের করতে হবে। তো আমরা প্রথমে 21তম পদ বের করব। 21তম পদ মানে 20 যোগ 1তম পদ, ওই যে সাধারণ পদের যে সূত্র এনসিআর, আর এর মান কত এখন 20, a⁻n−r x⁻r, এই সূত্রে তুমি মান বসাবা, তাহলে 20তম পদ পেয়ে যাচ্ছ এটা। তারপরে 21তম পদ, আর এটা 22তম পদ মানে 21 যোগ 1তম পদ। তো এখানে আর এর মান কত? আর এর মান হচ্ছে 21, তাহলে সূত্র হচ্ছে এনসিআর a⁻n−r x⁻r। এখন এই দুইটা পদ কি সমান পরস্পর, অঙ্কে বলে দিয়েছে। এটা সমান সমান এটা লিখবা, সলিউশন করলেই তুমি x এর মান পেয়ে যাবা। তো সলিউশনটা তোমরা এখান থেকে দেখে নিতে পারবা, সলিউশন খুব বেশি কঠিন না, আশা করছি পারবা। এরপরে যে অঙ্কটা, এটাও কিন্তু 24 সালে আসছিল, এবং এটা ডুয়েট অ্যাডমিশনও কিন্তু আসছে 2017-18 সালে। তার এই অধ্যায় থেকে কিন্তু ডুয়েট অ্যাডমিশন টেস্টেও অঙ্ক আসে। তার মানে এই অধ্যায়টা খুব ভালো মতো যদি কাভার করতে পারো তুমি, ডুয়েট অ্যাডমিশনেও কিন্তু তুমি ভালো একটা ফিডব্যাক পাবা। ওকে, তাহলে আমরা মোটামুটি এই তৃতীয় অধ্যায়টা শেষ করে ফেলতে পারলাম। এখান থেকে আরও যে অঙ্কগুলো আছে এগুলো আর দরকার নাই, তাহলে আমরা পরের অধ্যায়ে চলে যাই, আমরা চতুর্থ অধ্যায়ে যাই। আচ্ছা, তাহলে তোমরা আমি যে অধ্যায়গুলো এতক্ষণ মোট 3টা অধ্যায় সম্পর্কে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এই 3টা অধ্যায় তোমরা একটু পিডিএফগুলো যদি ডাউনলোড করতে পারো, তোমরা দেখতে থাকো। জাস্ট 1 মিনিটের একটা বিরতি নিচ্ছি, আবার ফিরে আসছি, তোমরা সাথেই থাকো। আসসালামু আলাইকুম। আশা করি আমাদের ম্যাথের বস ইমরান স্যারের ক্লাসটা সবারই অনেক ভালো লাগছে, সবাই খুব উপভোগ করে ক্লাসটা আমরা করতেছি। আচ্ছা, আমাদের যে বিষয়টা জানার সেটা হচ্ছে, এই যে আমরা যে পাসবুক করতেছি, এটা কিন্তু আমরা লাইভ শুরুর সময় কিন্তু ঘোষণা করেছিলাম যে আজকে এই লাইভটা চলমান অবস্থাতে যারা অ্যাপ থেকে ম্যাথমেটিক্স 2 এর পাসবুকটা নিতে চাও, তারা কিন্তু যাদের রেফার্ট আছে ম্যাথমেটিক্স 2তে, যাদের রেফার্ট আছে তারা কুপন লিখবে হচ্ছে 1, ইংরেজিতে 1 লিখে তুমি 1 টাকায় কিন্তু ম্যাথমেটিক্স 2 এর পাসবুকটা পাচ্ছ, এই বুক না সরি পাসবুকটা পাচ্ছ। আর যারা রেগুলার স্টুডেন্ট আছে, দ্বিতীয় সেমিস্টার স্টুডেন্ট, তারা কিন্তু 1 টাকাতেই ম্যাথমেটিক্স 2 এর পাসবুকটা পাচ্ছ। আমি মূলত যে ঘোষণাটা দিতে আসছি সেটা হচ্ছে, যারা আমাদের চলমান সেমিস্টারে আছো তারা কিছুদিনের মধ্যেই পরবর্তী সেমিস্টারে উঠবে, তাদের জন্য সফটম্যাক্স পাবলিকেশনস থেকে আমি একটা ঘোষণা নিয়ে এসেছি, যেহেতু আমি সফটম্যাক্স পাবলিকেশনসের হচ্ছে প্রধান সম্পাদক, সেক্ষেত্রে এই দায়টা আমার উপরেই বর্তায়। সেই ঘোষণাটা হচ্ছে, যারা সফটম্যাক্স পাবলিকেশনসের সফটম্যাক্স স্মার্ট বুক ইতিমধ্যেই পড়েছ, তারা আসলে জানো যে সফটম্যাক্স স্মার্ট বুকের আসলে কোয়ালিটিটা কেমন। তোমাদের চাহিদাটাকে মাথায় রেখে আমরা এর গুণগত মান আরও বেশি যুক্ত করে, তোমাদের যে চাহিদাগুলো ছিল যে ব্যবহারিক অংশ যোগ করা, সেই বিষয়গুলো ইনশাল্লাহ এই ভার্সনে যুক্ত হবে। এবং নতুন যে সালগুলো আপডেট হওয়া, সর্বশেষ যে প্রশ্নটা আছে সেই প্রশ্ন পর্যন্ত আমরা আপডেটটা করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আমাদের যে প্রি অর্ডারটা শুরু হবে, সেই প্রি অর্ডারটা এই আজকে হচ্ছে কয় তারিখ, আজকে হচ্ছে 11 তারিখ, আমাদের জানুয়ারির 15 তারিখ থেকে কিন্তু সফটম্যাক্স স্মার্ট বুকের প্রি অর্ডার শুরু হবে। যারা সফটম্যাক্স স্মার্ট বুকটা নিতে চাও, তারা কিন্তু সেই নির্ধারিত সময়ের মধ্যেই সেই নির্দিষ্ট ডিপার্টমেন্টে নির্দিষ্ট সেমিস্টার স্মার্ট বুকটা সংগ্রহ করে নিতে পারো। ওই যে সময়টা থাকবে সেই চলমান অবস্থাতে তোমাদের কিন্তু সফটম্যাক্স স্মার্ট বুকটা সংগ্রহ করতে হবে। আর যারা আমাদের যে ডায়মন্ডের স্টুডেন্ট আছে, তাদের জন্য কিন্তু প্রথম সেমিস্টারে যদি কেউ ভর্তি হয় বা পরবর্তী সেমিস্টারের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু সে স্মার্ট বুকটা গিফট হিসেবে পাচ্ছে। যারা ডায়মন্ডের স্টুডেন্ট তারা কিন্তু সফটম্যাক্সের স্মার্ট বুকটা গিফট হিসেবে
পাচ্ছে। সো আমি তারিখটা আবারও জানিয়ে দিচ্ছি, 15ই জানুয়ারি থেকে আমাদের পিরিয়ডটা শুরু হবে এবং স্টুডেন্টের সকল চাহিদা মাথায় রেখে তাদের 1 নম্বর চাহিদা ছিল ব্যবহারিক অংশ যোগ করা, সেই জিনিসটা যুক্ত হচ্ছে। সকল সাবজেক্ট যুক্ত করা, সেটা যুক্ত হচ্ছে। পাশাপাশি সর্বশেষ যে পরীক্ষার সালটা, সেই সাল পর্যন্ত আমরা আপডেট করার সর্বোচ্চ চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছি। সেইটুকুই ছিল আমার ঘোষণা। এবং আমাদের যে সফটম্যাক্স অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু আজকে লাইভ চলমান অবস্থায় ম্যাথমেটিক্স 2 এর পাসবুক কিন্তু মাত্র 1 টাকায় নিতে পারবে। যাদের রেগুলার স্টুডেন্ট তারা 1 টাকায় নিতে পারবে, আর যাদের রেফার আছে ম্যাথমেটিক্স 2-তে তারা কুপন কোডে গিয়ে লিখবে হচ্ছে 1, ইংলিশে 1 লিখলে তুমি কিন্তু 1 টাকায় এই ম্যাথমেটিক্স 2 এর পাসবুকটা পেয়ে যাচ্ছ। সো আজকের ক্লাসটা আশা করি যারা করবে এবং পাসবুকটা যারা পড়বে তাদের ইনশাল্লাহ ম্যাথমেটিক্স 2-তে পাস নিশ্চিত হবে, এটুকু গ্যারান্টি ইনশাল্লাহ আমরা দিতে পারি। কিন্তু শর্ত হচ্ছে পাসবুকে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো তোমার অবশ্যই পারতে হবে। সেখান থেকে যদি তুমি কাটছাট করো তাহলে কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা তোমার কমে যাবে। এবং ম্যাথমেটিক্সের এমন একটা বিষয় যে হুবহু যে ওই ম্যাথই আসবে, বিষয়টা কিন্তু এরকম না। তুমি যদি ওই ম্যাথটা করতে পারো, ওই নেমের মধ্যে যে ম্যাথটা আসুক না কেন, তুমি এই ম্যাথটা অবশ্যই ইনশাল্লাহ করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা সবাই উপভোগ করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওকে, তাহলে আমরা এখন চতুর্থ অধ্যায়টা শুরু করি। তাহলে চতুর্থ অধ্যায়টা আমি ওপেন করি। ওকে, তাহলে আমরা চতুর্থ অধ্যায়টা এখন দেখি। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে ফাংশন এবং ফাংশনের লেখ। এই অধ্যায় থেকে মোটামুটি অতি সংক্ষিপ্ত এসে থাকে পরীক্ষায়। তো দেখো কোনগুলো আসতে পারে পরীক্ষায়। এখানে দেখতে পাচ্ছ ফাংশন কি, এটা অবশ্যই তোমাকে খুব ভালো মতো মুখস্থ করতে হবে। তারপরে হচ্ছে আমি তোমাদেরকে মার্ক করে দিচ্ছি যেগুলো অবশ্যই পড়বা, আর বাকিগুলো তো পড়তেই হবে। তারপরে হচ্ছে 4 নম্বর যেটা এফ অফ এক্স ইকুয়াল টু এক্স বাই 1 মাইনাস এক্স এর ডোমেইন নির্ণয় করো, এটাও খুব ভালো মতো তোমাকে পড়তে হবে। তারপরে হচ্ছে তারপর 6 নম্বর যেটা দেখতে পাচ্ছ এফ অফ এক্স ইকুয়াল টু কজ এক্স হলে এফ অফ পাই বাই 4 এর মান কত, এটাও ভালো মতো দেখবা। অর্থাৎ এক্স এর জায়গায় পাই বাই 4 বসিয়ে দিবা। তো কজ পাই বাই 4 এর মান কত সেটা তোমাকে জানতে হবে 1/√2, অর্থাৎ পাই বাই 4 মান হচ্ছে 45 ডিগ্রি। তো কজ 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। ওকে, এরপরে হচ্ছে তুমি এখান থেকে এই যে 9 নম্বরটা একটু দেখবা। 9 নম্বরটা যদিও কোনো পরীক্ষায় এখানে আসে নাই, তারপরে এটার নিয়ম অনুযায়ী অন্য কোনো অঙ্ক পরীক্ষায় আসতে পারে। তো 9 নম্বরটা একটু দেখে রাখবা। ওকে, এরপরে সংক্ষিপ্ত দেখো, এখান থেকে কিন্তু পরীক্ষায় সংক্ষিপ্ত একটা এসেই থাকে। তো সংক্ষিপ্তগুলো ভালো মতো দেখবা। তো সংক্ষিপ্ত হচ্ছে 1 নম্বর যেটা এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার এক্স প্লাস ইনভার্স এক্স হলে দেখাও যে এফ অফ এক্স প্লাস ওয়াই ইন্টু এফ অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এফ অফ 2x প্লাস এফ অফ 2y। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় লাস্ট 2023 সালে এসেছিল। তো ভালো মতো একটু দেখো। এখান থেকে প্রথমে এফ অফ এক্স সমান সমান যা আছে তুমি লিখবা, অঙ্কে দেওয়া আছে এটা। তারপরে এফ অফ এক্স প্লাস ওয়াই, আর তার মানে এই এক্স এর জায়গায় এখানে এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়াই বসিয়ে দাও।
তারপরে এফ অফ এক্স মাইনাস ওয়াই, তো এখানে এক্স এর জায়গায় এক্স মাইনাস ওয়াই বসাবা, এখানে এক্স এর জায়গায় এক্স মাইনাস ওয়াই বসাবা, বসিয়ে দিলে তুমি এটা পাচ্ছ। এরপর এফ অফ টু এক্স, তো এক্স এর জায়গায় টু এক্স বসাবা, তো এই এক্স এর জায়গায় দেখো টু এক্স, এক্স এর জায়গায় টু এক্স। আচ্ছা, এফ অফ টু ওয়াই বের করবা, তাহলে এক্স এর জায়গায় টু ওয়াই দিবা, এক্স এর জায়গায় টু ওয়াই দিবা। এরপরে বাম পক্ষে যেটা আছে সেটা তুমি তুলে ফেলবা, এই মানগুলো আগে বের করা হয়েছে উপরে, সেগুলো বসিয়ে দিলে তুমি বাম পক্ষটা হিসাব করতে পারছো। এরপরে বাম পক্ষটা হিসাব করে দেখতে পাচ্ছ এটা আর এটা আসবে শেষে, তো এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে এফ অফ টু এক্স যেটা বের করা আছে, আর এটা সমান এফ অফ টু ওয়াই এটাও বের করা আছে, তার মানে এটার জায়গায় এফ অফ টু এক্স, এটার জায়গায় এফ অফ টু ওয়াই, এটাই প্রমাণ করতে বলেছিল। তো এই অঙ্কটা ভালো মতো করবা। পরের অঙ্কটা দেখো, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা সংক্ষিপ্ত অঙ্ক পরীক্ষার জন্য, এটাও লাস্ট 2023-এর পরিপূরক 24-এ এসেছিল। এই অঙ্কটা ভালো মতো করবা। এফ অফ এক্স ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স যদি হয়, তবে আমাদেরকে প্রমাণ করতে হবে এফ অফ কস থেটা ইকুয়াল টু ট্যান স্কোয়ার থেটা বাই টু। তার মানে এখানে আমরা এই এক্সের জায়গায় কস থেটা বসাবো, এই যে এক্সের জায়গায় কস থেটা, তাহলে এইখানে এক্সের জায়গায় কস থেটা, এখানে এক্সের জায়গায় কস থেটা। বাকি ক্যালকুলেশনটা তুমি ত্রিকোণমিতির সূত্র দিয়ে ত্রিকোণমিতির নিয়ম অনুযায়ী করে ফেলতে পারবা। বাকি সলিউশনটা এখান থেকে দেখে নিবা। আচ্ছা, এরপরে হচ্ছে আচ্ছা, এরপরে 4 নম্বরটাও একটু করবা তোমরা। 4 নম্বর অঙ্কটা সহজ অঙ্ক, আগের অঙ্ক যদি ভালো মতো পারো 4 নম্বরটাও পারবা, তো 4 নম্বরটাও একটু ভালো করে করতে হবে, এটাও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে হচ্ছে 5 নম্বরটাও ভালো মতো করতে হবে, এটাও কিন্তু পরীক্ষায় খুব আসে, তো 5 নম্বরটাও করতে হবে। এখান থেকে সলিউশন দেখলে তুমি বুঝতে পারবে, এবং যারা মোটামুটি নিয়মগুলো ভালো বুঝবা তারা কিন্তু একই নিয়মের অন্য আরেকটা অঙ্ক করে ফেলতে পারবে। এই জন্য যখন তুমি খাতায় লিখবা এবং প্র্যাকটিস করবা, তখন কিভাবে অঙ্কটা করছো, কি নিয়ম অনুযায়ী কেন হচ্ছে, এগুলো একটু যদি বোঝার চেষ্টা করো বা বুঝে করতে পারো, তাহলে ওই অঙ্কটা না আসলেও ওই নিয়মের আরেকটা অঙ্ক আসলে কিন্তু তুমি করতে পারবে। এবং ম্যাথমেটিক্স এমন একটা সাবজেক্ট যে হুবহু একটা অঙ্ক না এসে একটু চেঞ্জ করে দিল, সেই অঙ্কটা কিন্তু তোমাকে পারতে হবে। তো আশা করছি এটা ভালো মতো করতে পারলে এই নিয়মের আরও অঙ্ক আসলে তুমি পারবা। আচ্ছা, এরপরে অঙ্কটা দেখো। আচ্ছা, এটাই লাস্ট অঙ্ক, তাহলে এই অধ্যায় থেকে এগুলো করলেই এনাফ। তাহলে আমরা চতুর্থ অধ্যায় শেষ করে ফেললাম, এখন পঞ্চম অধ্যায়ে যাই। আচ্ছা, আমরা এখন পঞ্চম অধ্যায়ে যাব। আমি পিডিএফটা ওপেন করে নিচ্ছি। আচ্ছা, তো আমাদের পঞ্চম অধ্যায়টা হচ্ছে ওপেন হচ্ছে এখন। আচ্ছা, পঞ্চম অধ্যায়টা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সীমা বা লিমিট। এই অধ্যায় থেকেও পরীক্ষায় অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত আসে, কোনো রচনামূলক খুব বেশি আসে না। তো তোমরা অধ্যায়টা দেখো এখন কোন অঙ্কগুলো অবশ্যই করতে হবে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এবং যেগুলো বুঝিয়ে দেওয়া দরকার সেগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম যে প্রশ্নটা, এটা লাস্ট 2022 সালে এসেছিল, তো এটাও বেশ গুরুত্বপূর্ণ, এটাও ভালো মতো করবা। এরপরে 2 নম্বরটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তোমরা দেখতে পাচ্ছ এটা লাস্ট 2023 পরিপূরক 2024 সালে এসেছিল, এটাও খুব ভালো মতো দেখবা। এটা একটা সূত্র বলতে পারো, এবং এটা মুখস্থ করতে হবে। অন্যান্য অঙ্কগুলো করতে গেলে, অর্থাৎ সংক্ষিপ্ত রচনামূলক করতে গেলে এই সূত্রটা কিন্তু আমাদের দরকার হবে। এটা ডিরেক্টলি মুখস্থ করে ফেলবা যে x টু দ্য পাওয়ার n মাইনাস a টু দ্য পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a থাকলে, লিমিট x টেন্স টু a থাকলে এই মানটা হবে হচ্ছে, লিমিটের মানটা বা লিমিটিং ভ্যালুটা হবে হচ্ছে n ইন্টু a টু দ্য পাওয়ার n মাইনাস 1। এটা মুখস্থ করলেই এই প্রশ্নটা আসলে তুমি লিখতে পারবা। আচ্ছা, এরপরে 3 নম্বরটাও করবা, 3 নম্বরটাও বেশ গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে 5 নম্বরটা, এটাও ভালো মতো করবা। 5 নম্বরটা 1 মাইনাস কজ এক্স, লিমিট এক্স টেন্স টু 0, 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তো এটাও একটু এখান থেকে তুমি দেখলেই পারবা। এবং লিমিটের কিছু সূত্র আছে, ওই সূত্রগুলো তোমাদের বইয়ে
শুরুতেই দেয়া আছে, অধ্যায় শুরুতে ওই সূত্রগুলো একটু চোখ বুলিয়ে দিবা, তাহলেই লিমিটের অঙ্কগুলো সহজ এবং পারবা তুমি। আচ্ছা, এরপরে হচ্ছে এখান থেকে সংক্ষিপ্ত অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে। তো সংক্ষিপ্ত দেখাই তোমাদেরকে আমি। এই যে সংক্ষিপ্ত অঙ্কটা দেখতে পাচ্ছ 2 নম্বরটা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা সংক্ষিপ্ত অঙ্ক এই অধ্যায়ের জন্য। এটা খুব ভালো মতো এখান থেকে সলিউশনটা করবা। ওকে, ওই যে আমরা একটু আগে যে অতি সংক্ষিপ্তের যে সূত্রটা দেখলাম, x টু দ্য পাওয়ার n মাইনাস a টু দ্য পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a, ওই সূত্র দিয়ে তুমি এই অঙ্কটা করতে পারবা। ওকে, এরপরেরটা দেখো, এরপরেরটা হচ্ছে এই যে এই অঙ্কটাও একটু ভালো মতো দেখবা, এই অঙ্কটাও করতে পারবা আশা করছি। তারপরে হচ্ছে 5 নম্বর যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় এসে থাকে খুব বেশি। এই যে লাস্ট 2020 পরিপূরক 2024 সালেও এসেছিল, এটাও ভালো মতো দেখবা। এর বাইরে এখান থেকে এই অধ্যায় থেকে আর খুব বেশি কিছু আসবে না, তাহলে এই অধ্যায়টা শেষ। আমরা এখন তাহলে ষষ্ঠ অধ্যায়ে যাই। তাহলে ষষ্ঠ অধ্যায়টা দেখি এখন। ষষ্ঠ অধ্যায়টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়, অর্থাৎ আমাদের ক্যালকুলাসের মধ্যে 2টা পার্ট আছে, অন্তরীকরণ আর যোগজীকরণ, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন। তো এই ডিফারেন্সিয়েশনের একদম মূল অধ্যায়ই হচ্ছে এই অধ্যায়টা, অন্তরক সহগ ও অন্তরীকরণ। এই অধ্যায়টাতে তোমরা খুব ভালো মতো সময় দিবা। তো এখান থেকে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষা এসে থাকে। তো দেখো, তোমরা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের সব সূত্রগুলো যদি মুখস্থ করো, সূত্র থেকে কিন্তু অনেকগুলো অতি সংক্ষিপ্ত তুমি কমন পাবা। তো সূত্রগুলো মুখস্থ করতে হবে, অতি সংক্ষিপ্ত তোমার কাভার হয়ে যাবে, একই সাথে সংক্ষিপ্ত এবং রচনামূলকও তোমরা সূত্র দিয়ে করতে পারবা। ওকে, তাহলে এখান থেকে এই যে 1 নম্বর যেটা দেখতে পাচ্ছ, 1 নম্বরটা ভালো মতো দেখবা, 1 নম্বরটা। তারপরে হচ্ছে এখান থেকে এই যে মূল নিয়মে অন্তরক সহগ সূত্রটি লেখো, এই সূত্রটাও একটু ভালো মতো মুখস্থ করবা। সূত্রটা মুখস্থ করলে রচনামূলক এবং সংক্ষিপ্ত অঙ্ক তুমি সলিউশন করতে পারবে, এবং এই সূত্রটা কিন্তু পরীক্ষায় আসতে পারে এবার, সুতরাং সূত্রটা একটু মুখস্থ করে ফেলো। ওকে, এরপরে 1 নম্বর যে অঙ্কটা, এটা জাস্ট একটু দেখবা, এটা খুব বেশি এখন ইদানিং আর আসে না, এটা করতে পারলে তুমি জাস্ট নিয়মটা বুঝবা। আচ্ছা, এরপরে হচ্ছে এখান থেকে তুমি করবা যেটা, খুব ভালো মতো প্র্যাকটিস করবা যেটা, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে এখান থেকে মূল নিয়মে সাইন এক্স এর অন্তরক সহগ নির্ণয় করো, এটা ভালো মতো করবা। একই সাথে সাইন 2x করবা, মানে সাইন এক্স যদি পারো তাহলে সাইন 2xও তুমি পারবা, সাইন এক্স যদি পারো সাইন 2xও পারবা। তার মানে প্রথমে তুমি সাইন এক্স এর অন্তরক সহগ নির্ণয় করবা মূল নিয়মে, অর্থাৎ এই সূত্রের সাহায্যে। এই যেখানে সূত্র আছে লিমিট h টেন্ডস টু 0, এখান থেকে সূত্র বসাবা, সূত্রে মান বসালেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে সাইন এক্স করে এক্স এর জায়গায় 2x দিবা, দিয়ে সাইন 2x এরটা তুমি প্র্যাকটিস করবা, আশা করছি পারবা। এরপরে যেটা, সেটা হচ্ছে cos 2x, এটা দরকার নাই। এরপরে তুমি cos 2x এরটা একটু প্র্যাকটিস করবা, sin 2x এবং cos 2x এই দুইটা ভালো মতো প্র্যাকটিস করবা। আর e টু দ্য পাওয়ার x না, e টু দ্য পাওয়ার x-টা একটু প্র্যাকটিস করতে পারলে এটাও তুমি পারবা একই রকম। তাহলে sin 2x cos 2x এই দুটো বেশি করবা, আর e টু দ্য পাওয়ার x করবা, একই নিয়ম অনুযায়ী তুমি এটা পারবা। ওকে, তাহলে আমরা 6ষ্ঠ অধ্যায় থেকে এগুলোই মোটামুটি করলেই হয়ে যাবে। এরপরে আমি তাহলে 7ম অধ্যায়ে যাই। 7ম অধ্যায়টা সবাই দেখো। 7ম অধ্যায় হচ্ছে অন্তরীকরণের ধারণা, এখানে সব ডিফারেন্সিয়েশনের অঙ্ক আছে, এবং এই ডিফারেন্সিয়েশনের অঙ্কগুলো অতি সংক্ষিপ্ততে থাকে পরীক্ষায়, সংক্ষিপ্ততে থাকে এবং রচনামূলকেও কিন্তু থাকে। এই অধ্যায়টাও অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, এই জন্য আমি শুরুতে তোমাদেরকে ইম্পর্টেন্ট অধ্যায়গুলো কিন্তু দেখিয়ে দিয়েছিলাম, যেরকম 1, 3, 7। তো এই 7 অধ্যায়টা কিন্তু আগে করতে হবে, মানে 4, 5-এর আগেও তুমি 7 আগে করে ফেলতে পারো। তাহলে 7 নম্বর অধ্যায় থেকে যেগুলো করতেই হবে সেগুলো আমি তোমাদেরকে মার্ক করে দিচ্ছি। এই যে এই অঙ্কটা 2 নম্বর অঙ্কটা, এখান থেকে বলছে ইউ এবং ভি উভয়ই এক্স এর ফাংশন হলে
ddx u/v ইকুয়াল টু কত, u/v এর অন্তরীকরণের সূত্র এটা। তাহলে এই সূত্রটা এটা মুখস্থ করতে হবে। আচ্ছা, এরপরে এই যে 4 নম্বর অঙ্কটা, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এবার আসতে পারে পরীক্ষায়। ddx sec ইনভার্স x ইকুয়াল টু কত। তার মানে ওই যে বললাম, যদি তুমি ডিফারেন্সিয়েশনের সব সূত্রগুলো মুখস্থ করো তাহলে অতি সংক্ষিপ্ত এই সূত্র থেকেই তুমি পাবা। তাহলে এটা কিন্তু ডিফারেন্সিয়েশনের সূত্র। sec ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 পাওয়া যায়। এটা একবারে লিখলেই চলবে। এরপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখো। সংক্ষিপ্ত যেটা করতে হবে বেশি বেশি সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে এই অঙ্কটা এবারও আসবে ইনশাআল্লাহ, সাইন স্কোয়ার লগ সেক এক্স, এটা এইবারও আসতে পারে। তাহলে এটা খুব ভালো মতো করবা। দেখো এখানে সাইন স্কোয়ার লগ সেক এক্স আছে, তো এটাকে প্রথমে এক্স ধরবা, তারপরে সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হবে সেটা করবা। এটা এক্স যদি ধরো, পরবর্তীতে এটাকে কিন্তু আবার ডিফারেন্সিয়েশন করতে হয়। তো এখানে সলিউশনটা করে দেওয়া আছে, দেখলে তুমি বুঝতে পারবা। আচ্ছা, তাহলে প্রথমে তুমি এই টোটালটাকে এক্স ধরবা, এটাকে না, সাইন লগ সেক এক্স, টোটালটাকে যদি এক্স ধরো, উপরে কি আছে, স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 2x হবে। এই যে দেখতে পাচ্ছ 2, এটা ছিল টোটালটা এক্স। এখন এটা তো প্রকৃতপক্ষে এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করে গুণ করতে হবে। তো সাইন এখন এটাকে ডিফারেন্সিয়েশন করবে, এই যে এটাকে আমরা এক্স ধরছিলাম, এখন এটাকে ডিফারেন্সিয়েশন করে গুণ করতে হবে। তো এখন সাইন এটাকে তুমি এক্স ধরবা, তো সাইন এক্স এ ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, কজ এক্স। তো দেখো কজ এটা এক্স, এটাও তো ভাইয়া মূল এক্স ছিল না, প্রকৃতপক্ষে এটা এক্স ছিল না, আমরা ধরে নিয়েছি। এটাকে আবার ডিফারেন্সিয়েশন করে গুণ করতে হবে। তো এটাকে আবার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা লগ সেক এক্স, তো লগ সেক এক্স এর তো ডিফারেন্সিয়েশনের সূত্র আমাদের জানা নাই, এজন্য আমরা কি করব, এই সেক এক্সটাকে এক্স ধরবো মনে মনে। তাহলে লগ এটা এক্স, তো লগ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, এই যে 1/x, এটাকে আমরা এক্স ধরে নিয়েছি, এটা তো এক্স না। তাহলে এখন সেক এক্সকে আবার ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে, সেক এক্স ইন্টু ট্যান এক্স। তাহলে বাকিগুলো একই রকম থাকবে, শেষে এটা আসবে, বাকিটা ক্যালকুলেশন করলেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি তোমাদেরকে একটু ডিটেলস বুঝিয়ে দিলাম। এরপরে এই যে 3 নম্বরটাও ভালো মতো করবা। 3 নম্বরটা করবা, এই অধ্যায় থেকে কিন্তু অনেক প্রশ্ন, এবং অনেক প্রশ্নের মধ্য থেকে অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে, অতি সংক্ষিপ্ততেও আসবে, সংক্ষিপ্ততেও আসবে, রচনামূলকেও আসবে। এই অধ্যায়টাতে তোমরা সবচেয়ে বেশি সময় দিবা, মানে এই অধ্যায়তে সময় দিলে কিন্তু লস নাই, তুমি এখান থেকে মার্ক কভার করতে পারবা। ওকে, তাহলে এই অঙ্কটা করবা, 4 নম্বরটা করবা, 4 নম্বরটা করবা। এরপরে 5 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, এটাও করবা। আচ্ছা, এরপরে 6 নম্বরটাও করবা, 6 নম্বরটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা ডুয়েট অ্যাডমিশনও অনেক সময় এসে থাকে, তাহলে এটাও খুব ভালো মতো করবা। আচ্ছা, এরপরে তোমরা এই যে এটা করবা, 9 নম্বরটা করবা, এটা সহজ অঙ্ক, পারবা, ইউভি সূত্র দিয়ে হবে। এরপরে 10 নম্বরটা করতে হবে একটু ভালো মতো, এবং এই নিয়মের অঙ্কগুলো করতে হবে। তার মানে একটা এক্স এর ফাংশনের পাওয়ার আরেকটা এক্স এর ফাংশন হবে, তখন লগ নিয়ে এই অঙ্কগুলো করতে হবে। লগের মাধ্যমে যে অঙ্কগুলো করতে হয় এই অঙ্কগুলো ভালো মতো প্র্যাকটিস করবা। আচ্ছা, তাহলে এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো, আশা করছি এই অধ্যায় থেকে তোমরা কমন পাবা পরীক্ষায়। আচ্ছা, তাহলে আমরা পরের অধ্যায়ে যাই, 8ম অধ্যায়। তাহলে 8ম অধ্যায়ে যাই এখন। তো 8ম অধ্যায়টা হচ্ছে ডিওয়াই ডিএক্স এর জ্যামিতিক ব্যাখ্যা। তো এখান থেকেও কিন্তু পরীক্ষায় বেশ অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রচনামূলক সব প্রশ্নই এসে থাকে, তবে রচনামূলক খুব বেশি আসে না এই অধ্যায় থেকে, অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত আসে। তো তোমরা অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্তগুলো ভালো মতো দেখবা। তো প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটা একটা সূত্র থেকে আসবে, তোমরা সূত্র জানলে এটা পারবা, এটা করবা। তারপর এই যে 3 নম্বরটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বরটা
স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব হলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত হবে? তো আমরা জানি যে স্পর্শক যদি এক্স অক্ষের উপর লম্ব হয় তাহলে ডিওয়াই ডিএক্স হবে হচ্ছে ইনফিনিটি। ডিওয়াই ডিএক্স হবে ইনফিনিটি, তার মানে ট্যান 90 ডিগ্রির মান কত? ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। তাহলে আমরা ডিওয়াই ডিএক্স সমান বলি ট্যান থেটা, এজন্য ট্যান থেটা মানে ট্যান 90 ডিগ্রি, লম্ব হলে ট্যান 90 ডিগ্রি হবে, ইনফিনিটি হবে। ওকে, এরপরে হচ্ছে আচ্ছা, এখান থেকে তোমরা 5 নম্বরটা দেখবা ভালো মতো। 5 নম্বরটা জাস্ট প্রথমে ডিফারেন্সিয়েশন করে সেখানে এক্স ওয়াইয়ের জায়গায় 1 1 বিন্দু বসিয়ে দিলেই অ্যান্সারটা পেয়ে যাবা। এটা অবশ্যই পারবা, এটা করবা তাহলে। এরপরে হচ্ছে এরপর এখান থেকে 7 নম্বরটাও বেশ গুরুত্বপূর্ণ, এটাও করতে পারো, এটাও আগের মতো একই রকম। 7 নম্বরটা করবা। এরপর 8 নম্বরটা ভালো মতো করতে হবে, মানে এটা 2012 সালে এসেছিল, তারপরেও এটা এই অধ্যায়ের জন্য আমাদের এই পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে 8 নম্বরটা একটু ভালো মতো করতে হবে, এবং 8 নম্বরটা যদি একটু বুঝে করো তাহলে এই নিয়মের আরও অনেক অঙ্ক কিন্তু আছে। মানে স্পর্শক হচ্ছে এক্স অক্ষের উপর লম্ব হতে পারে, এক্স অক্ষের সমান্তরাল হতে পারে, এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে। তো এই 3টা কন্ডিশনে ডিওয়াই ডিএক্স কত হয় সেটা যদি তোমরা জানো, অর্থাৎ সূত্র 3টা যদি জানো, তাহলে এই টাইপের অঙ্কগুলো ইজিলি করতে পারবে। তার মানে প্রথমে যে ফাংশনটা দেওয়া থাকবে তাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে ডিওয়াই ডিএক্স বের করতে হবে। এখন স্পর্শক যদি এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে ডিওয়াই ডিএক্স এর মান হয় 1। তাহলে ওই সেই ডিওয়াই ডিএক্স যা আসবে এখান থেকে সেটা সমান 1 বসিয়ে দিবা, তুমি অ্যান্সার পেয়ে যাবা। এই যে এই এখান থেকে তুমি অ্যান্সারটা পেয়ে যাচ্ছ, ঠিক এভাবে করে ফেলবা। ওই একই নিয়মের অঙ্ক এখানে অনেকগুলো আছে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে। এটা হচ্ছে একটা বক্ররেখার সমীকরণ। এই বক্ররেখার সমীকরণটার যে বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল তা নির্ণয় করতে হবে। স্পর্শক যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে ডিওয়াই ডিএক্স কত হয়? ডিওয়াই ডিএক্স হয় আমরা জানি ট্যান 0 ডিগ্রির মান কত? ট্যান 0 ডিগ্রির মান 0, তার মানে ডিওয়াই ডিএক্স হবে 0। ওকে, তাহলে ডিওয়াই ডিএক্স প্রথমে তুমি এখান থেকে ডিওয়াই ডিএক্স বের করবা, করার পরে সেই ডিওয়াই ডিএক্স সমান 0 বসাবা। এই যে ডিওয়াই ডিএক্স তুমি এটা পাইছো সমান সমান 0, এখানে তুমি এক্স এর মান পেয়ে যাচ্ছ। আর এক্স এর মান ওই আগের সমীকরণে যদি বসাও, প্রথম যে সমীকরণটা অঙ্কে দেওয়া ছিল সেখানে বসালে ওয়াই এর মান পেয়ে যাবা। এই যে এটাই ছিল মূল সমীকরণ, এখানে এক্স এর মান বসানো হয়েছে, ওয়াই এর মান পাওয়া গিয়েছে। এভাবেই তুমি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবা। বাকি অঙ্কগুলো একই রকম, 1 নম্বরটা করলেই হবে, এবং নিয়ম জানলে তুমি এই ধরনের যে কোনো অঙ্কই পারবা। তাহলে 1 নম্বরটা সবার ভালো মতো করবা। এরপরে এখান থেকে রচনামূলক অঙ্ক যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কটা এটাও আগের মতোই। এটা একটা বক্ররেখার সমীকরণ। এই বক্ররেখার 2 - 2 বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করতে বলছে। তো স্পর্শকের ঢাল নির্ণয় করতে হলে আগে আমাদেরকে ওই বক্ররেখার সমীকরণটা যেটা দেওয়া থাকবে তাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, দ্যাট মিনস ডিওয়াই ডিএক্স বের করতে হবে। তো দেখো এখানে ডিওয়াই ডিএক্স বের করা আছে, ডিওয়াই ডিএক্স এটা বের করলাম। এখন কত বিন্দুতে ঢাল বের করতে বলছিল? 2 - 2। তাহলে আমরা এক্স এর মান 2 বসাবো আর ওয়াই এর মান -2 বসাবো। তো এক্স এর মান দেখো এখানে 2 আর এখানে ওয়াই এর মান -2 বসিয়ে দেওয়া হয়েছে, অ্যান্সার পাওয়া গিয়েছে। তার মানে ওই 2 - 2 বিন্দুতে ঢাল পাওয়া গিয়েছে, এটা অ্যান্সার। তার মানে কোনো একটা বক্ররেখার সমীকরণ যদি দেওয়া থাকে, ওই বক্ররেখার কোনো বিন্দুতে যদি ঢাল বের করতে বলে তখন ওই বক্ররেখাটাকে আগে ডিফারেন্সিয়েশন করে ফেলবা। ডিফারেন্সিয়েশন করার পরে ডিওয়াই ডিএক্স সমান সমান যা পাবা সেখানে এক্স আর ওয়াই এর মান বসিয়ে দিবা।
আচ্ছা, তাহলে এই অঙ্কটা তোমরা আশা করছি সবাই পারবা। এখন পরের অঙ্কটা দেখো। এটাও একটু প্র্যাকটিস করতে পারো, অথবা যদি সময় না পাও এটা দরকার নাই। এরপরে আচ্ছা, তাহলে এই এই হচ্ছে আমাদের এই অধ্যায়ে টোটাল আলোচনা। তাহলে আমরা পরের অধ্যায়ে চলে যাই। এখন নবম অধ্যায়ে যাব আমরা। তাহলে অষ্টম অধ্যায় কিন্তু আমাদের হয়ে গেল। এরপরে আমরা নবম অধ্যায়ে যাচ্ছি। তাহলে নবম অধ্যায়টা আমরা ওপেন করে ফেলি। আচ্ছা, আমরা নবম অধ্যায়টা পেয়ে গেলাম। ওকে, তো নবম অধ্যায়টা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ ও লিবনিজের উপপাদ্য। এই অধ্যায় থেকে কিন্তু পরীক্ষায় একটা সংক্ষিপ্ত এবং একটা রচনামূলক অঙ্ক আসেই। সুতরাং এই অধ্যায়টা খুব ভালো মতো তোমাদেরকে করতে হবে। তাহলে তোমরা দেখো, অতি সংক্ষিপ্তগুলোও খুব গুরুত্বপূর্ণ, সংক্ষিপ্ত এবং রচনামূলক সব কিছু গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের। প্রথম যে অতি সংক্ষিপ্তটা আছে এটা করবা খুব ভালো মতো। এটা 2 নম্বরটা আরও বেশি ভালো করে করবা। এটা আসতে পারে তোমাদের পরীক্ষায়, এই অঙ্কটা আসতে পারে বা এই নিয়মের অঙ্ক আসতে পারে। খুব ভালো মতো এটা দেখবা। আচ্ছা, এরপর এটা দেখো। এরপর এটা হচ্ছে এই যে 3 নম্বরটা, এটাও খুব গুরুত্বপূর্ণ, এটাও ভালো মতো করবা। এখানে y = cos ইনভার্স x দেওয়া আছে, আমাদেরকে দেখাতে হবে 1 - x² × y2 - xy1 = 0। তার মানে আমাদেরকে এই এই রাশিটাকে বা এই ইকুয়েশনটাকে 2 বার অন্তরীকরণ করতে হবে। অর্থাৎ 2 বার অন্তরীকরণ করলে আমরা y2 পেয়ে যাব। এবং মোটামুটি এখান থেকে সলিউশনটা দেখলে তুমি বুঝতে পারবা, সহজ অঙ্ক। আচ্ছা, এরপর সংক্ষিপ্তগুলো দেখো। এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা সংক্ষিপ্ত প্রশ্ন এই অধ্যায়ের জন্য। এটাও অনেকবার পরীক্ষায় এসেছে, দেখতে পাচ্ছ। এরপরে 2 নম্বরটা যেটা, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। মানে এই অধ্যায়ের সব অঙ্কই কিন্তু গুরুত্বপূর্ণ। মানে আমি যতগুলো অঙ্কই পিডিএফে দেখাবো সবগুলোই গুরুত্বপূর্ণ। তাহলে 2 নম্বর অঙ্কটা খুব ভালো মতো করবা। দেখো, অঙ্কটা এরকম আসতে পারে, অথবা অঙ্কটা এটা আসতে পারে। এটা আসুক আর এটা আসুক, একই জিনিস কিন্তু। তাহলে এই সলিউশনটা দেখলে তোমরা অঙ্কটা পারবা। এরপরে হচ্ছে এরপরে 4 নম্বরটা, এটাও খুব গুরুত্বপূর্ণ, এটাও ভালো মতো করবা। y = sin ইনভার্স x হলে প্রমাণ করো যে 1 - x² × y2 - xy1 = 0। তার মানে cos ইনভার্স x এর যে অঙ্কটা আর এই sin ইনভার্স x এর অঙ্ক একই রকম। তোমরা সূত্র জানলেই, মানে ডিফারেন্সিয়েশনের সূত্র জানলেই পারবা। আচ্ছা, এরপরে হচ্ছে রচনামূলক। দেখো, এই অধ্যায়ের রচনামূলকও কিন্তু পরীক্ষায় আসে। তোমরা এই যে 3 নম্বর যে রচনামূলকটা দেখতে পাচ্ছ এখন, এটা খুব ভালো মতো করবা। মানে এই অঙ্কটা না করে কেউ যেন পরীক্ষার হলে যাবা না, মানে এই অঙ্কটা আসবেই বলা যায়। ওকে, তাহলে এই 3 নম্বরটা খুব ভালো করে করবা। খাতায় 3 বার তুমি নিজে নিজে করবা। মানে একবার না দেখে করবা, 2 বার, একবার দেখে করবা আর 2 বার না দেখে করবা। মানে মুখস্থ করে ফেলবা একদম। আর যদি পারো, নিয়ম জানো, তাহলে তোমার কাছে কোনো ঘটনাই না, ইজিলি পারবা। খুব ইজি এই অঙ্কগুলো, ইজিলি পারবা। আচ্ছা, এরপরে হচ্ছে পরের যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ। তোমরা সময় পাইলে এই অঙ্কটা করবা। আর যদি সময় খুব বেশি না পাও বা অঙ্কগুলো প্র্যাকটিস করতে একটু কষ্ট হয়, তাহলে এই অঙ্কটা বাদ দিতে পারো। তবে এই অঙ্কটা করে যাওয়াই ভালো। তো আগের যে অঙ্কটা দেখালাম ওই অঙ্কটা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে এই অধ্যায় আমাদের শেষ। তাহলে এই অধ্যায় থেকে আর কিছু লাগবে না। যেগুলো দেখালাম এগুলো আগে করবা, বাকিগুলো পিডিএফে যা আছে সবই মোটামুটি শেষ করার ট্রাই করবা। কিন্তু আমি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ বলছি বা যেগুলো মার্ক করে দিচ্ছি, এগুলো আগে করবা, পরে বাকিগুলো করবা। ওকে, তাহলে আমাদের নবম অধ্যায় শেষ হইল। এখন আমরা দশম অধ্যায়টা শুরু করব। দশম অধ্যায়টা হচ্ছে আংশিক অন্তরীকরণ। এখান থেকেও কিন্তু পরীক্ষায় অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রচনামূলক প্রশ্ন আসতে দেখা যায়। তাহলে এখান থেকে রচনামূলকগুলোও ভালো মতো করবা। তাহলে সংক্ষিপ্ত যেটা প্রথমে দেখতে পাচ্ছ, এটা ভালো মতো করবা, সংক্ষিপ্ত এটা করবা।
তারপরে 2 নম্বরটাও করতে হবে, 2 নম্বরটাও করবা। তারপর 3 নম্বর যে অতি সংক্ষিপ্ত, এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন এই অধ্যায়ের জন্য। এই অঙ্কটাও পরীক্ষায় বারবার আসে, তাহলে এটাও ভালো মতো করবা। এরপরে হচ্ছে 5 নম্বরটা, এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক এই অধ্যায়ের জন্য, এটাও খুব ভালো মতো করবা। দেখো এখানে বলছে ইউ ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই হলে ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু কত। মানে যেহেতু এই অধ্যায়টা হচ্ছে আংশিক অন্তরীকরণ, এই জন্য আংশিক অন্তরীকরণের জন্য এই যে ডেল চিহ্নটা ইউজ করা হয়। ওকে, তাহলে এটা এখান থেকে সলিউশন দেখলেই তুমি বুঝতে পারবা। এরপরে হচ্ছে সংক্ষিপ্ত। দেখো এই যে 1 নম্বর যে সংক্ষিপ্তটা, এটাও পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো মতো করবা। এরপরে হচ্ছে 3 নম্বরটা, এটাও খুব গুরুত্বপূর্ণ। 1 আর 3 এই দুইটাই করবা, এখান থেকে 1 আর 3 এই দুইটাই করবা, এই দুইটা থেকে আশা করছি পরীক্ষায় আসবে। আচ্ছা, এরপরে রচনামূলক। দেখো রচনামূলক 1 নম্বরটা, এটা অনেক পরীক্ষায় এসেছে, দেখতে পাচ্ছ অনেকবার এসেছে, তোমাদের পরীক্ষায় আসতে পারে, সুতরাং এটা খুব ভালো মতো করবা, বারবার করবা, এটা বারবার করতে হবে, খাতায় লিখতে হবে। এরপরের রচনামূলক যেটা আছে দেখো 2 নম্বরটা দরকার নাই। তারপরে হচ্ছে এই তো একটা রচনামূলক করলেই হচ্ছে। ওকে, তাহলে আমরা 10ম অধ্যায়টাও শেষ করে ফেললাম। এখন আমরা একাদশ অধ্যায়ে যাব, অর্থাৎ একাদশ অধ্যায়টা কিন্তু ইন্টিগ্রেশনের শুরুর অধ্যায়, এবং ইন্টিগ্রেশনের থেকেও কিন্তু পরীক্ষায় অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক আসে, খুব ভালো মতো দেখবা। ওকে, তাহলে আমরা 11 অধ্যায়টা দেখি, চ্যাপ্টার 11। আচ্ছা, চ্যাপ্টার 11-এর নাম হচ্ছে অনির্দিষ্ট যোজিত ফল, যেটাকে আমরা ইনডেফিনাইট ইন্টিগ্রাল বলি, ইনডেফিনাইট ইন্টিগ্রালস। ওকে, তাহলে অনির্দিষ্ট যোজিত ফলের মধ্যে আমাদেরকে জাস্ট নর্মাল ইন্টিগ্রেশনগুলো করতে হবে, অর্থাৎ যে ইন্টিগ্রেশনের একদম মান বের করতে হবে না, এইগুলোই আমাদেরকে এই অধ্যায়ের মধ্যে করতে হবে। আর পরের অধ্যায় হচ্ছে নির্দিষ্ট যোজিত ফল, যেগুলোতে আমাদের লিমিটের মান বসিয়ে মান বের করতে হবে। ওকে, তাহলে সূত্রগুলো জানলে অতি সংক্ষিপ্ত তুমি পারবা এই অধ্যায়ের, অর্থাৎ ইন্টিগ্রেশনের যত সূত্র আছে সবগুলো তোমাকে মুখস্থ করতে হবে, এবং সব সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত অঙ্কের বা প্রশ্নের সমাধান তুমি নিজেই বলতে পারবা। ওকে, তো প্রথমটা দেখো, এটা ভালো মতো একটু মুখস্থ করে ফেলবা, এটাও সূত্র একটা, ইন্টিগ্রেশন ডিডিএক্স এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু কত। তো এই সূত্রটা তোমার মুখস্থ থাকলে তুমি এটা লিখতে পারবা, মানে এখান থেকে সব সূত্র দিয়েই তুমি পারবা। আচ্ছা, এরপরে 3 নম্বরটা দেখবা, এটাও একটা সূত্র, এরকম একটা ইন্টিগ্রেশনের সূত্র আছে, সূত্রটা মুখস্থ করবা এটা, তাহলে এই প্রশ্নটা আসলে লিখতে পারবা। আচ্ছা, এরপরে হচ্ছে ইউভির, ইন্টিগ্রেশনের ইউভির যে সূত্রটা আছে, এই সূত্রটাও কিন্তু পরীক্ষায় আসে, তাহলে এই ইউভি সূত্রটা খুব ভালো মতো মুখস্থ করবা। 5 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, এবং ইউভি সূত্র কিন্তু ইন্টিগ্রেশনের সংক্ষিপ্ত এবং রচনামূলক অঙ্কগুলো করতে গেলেও কাজে লাগবে। ওকে, তাহলে ইউভি সূত্রটা ভালো মতো দেখবা। তারপরে হচ্ছে এখান থেকে এই যে 9 নম্বরটা খুব ভালো মতো করবা, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট এক্স, এটাও এখান থেকে ভালো মতো সলিউশন করে ফেলবা। আসলে এতগুলো অধ্যায় একবারে সব অঙ্ক সলিউশন করে দেওয়া সম্ভব না, এই জন্য আমি তোমাদেরকে জাস্ট মার্ক করে করে দেখিয়ে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি তোমরা কিভাবে পড়াশোনা করবা, কোন অঙ্কগুলো আগে করবা। তো এইভাবে আমি যেভাবে বলছি এভাবে যদি তোমরা প্রিপারেশনটা নিতে পারো, আশা করছি পরীক্ষায় ভালো করতে পারবা, অল্প সময়ে ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। ওকে, তো আমরা পরের সংক্ষিপ্ত যে অঙ্কগুলো আছে এই অধ্যায়ের মধ্যে সেগুলো দেখি। 1 নম্বর যে সংক্ষিপ্ত অঙ্কটা আছে এটাও খুব গুরুত্বপূর্ণ, ইন্টিগ্রেশন ট্যান স্কয়ার এক্স ডিএক্স কত। এটা কিন্তু ভাইরাল একটা অঙ্ক, তোমাদের অবশ্যই মনে আছে, এটা খুব ভাইরাল একটা অঙ্ক। কি জন্য ভাইরাল সেটা আমি বলছি না, এটা খুব ভাইরাল একটা অঙ্ক, এবং পরীক্ষার জন্য কিন্তু খুব ভাইরাল একটা অঙ্ক, মানে পরীক্ষায় আসে এটা। তো তোমাদের পরীক্ষায় এটা আসতে পারে এবার, তাহলে এই অঙ্কটা ভালো মতো প্র্যাকটিস করো। তারপরে 2 নম্বরটা, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এই অঙ্কটা যদি একটু বুঝে করতে পারো এরকম যে কোনো অঙ্কই তুমি পারবা, অর্থাৎ এখানে সাইন 8x সাইন 5x এরকম যদি থাকে তাও পারবা, মানে সাইন এখানে যাই থাক এখানে সাইন যাই থাক সেটা তুমি পারবা।
এবং এখানে একটা ত্রিকোণমিতিক সূত্র আছে, এই সূত্রটা তোমাকে মুখস্থ করতে হবে। সূত্রটা হচ্ছে 2 sin a sin b। তো 2 sin a sin b সূত্র হচ্ছে cos a minus b minus cos a plus b। এই সূত্রটা জানলেই তুমি পারবা। ওকে, তো এখানে সমাধানটা দেয়া আছে, সমাধানটা তুমি করে ফেলবা। এই যে সমাধানটা খুবই সহজ। আচ্ছা, এরপরে হচ্ছে 3 নম্বর যে অঙ্কটা, এটাও গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা সংক্ষিপ্ততেও আসে, রচনামূলকেও আসে। সংক্ষিপ্ততেও আসতে পারে, এটা রচনামূলকেও আসতে পারে। একই সাথে তোমরা ইন্টিগ্রেশন cos টু দ্য পাওয়ার 4x dx এটাও করে ফেলবা। এই দুইটা থেকে একটা পরীক্ষায় এসে থাকে, সংক্ষিপ্ত অথবা রচনামূলক, যে কোনোটাই আসতে পারে। এটা এখান থেকে ভালো মতো সলিউশনটা দেখে করে ফেলবা। মিনিমাম 3 বার একটা প্র্যাকটিস করবা খাতায় লিখে লিখে। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে 5 নম্বর যেটা, এটা খুব ভালো মতো করবা। 5 নম্বরটা 4 নম্বরটাও করতে হবে, 4 নম্বরটা পরীক্ষা এসে থাকে। তাহলে 4, 5, 6 নম্বরটা, 6 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ইন্টিগ্রেশন এক্স ট্যান ইনভার্স এক্স, এটা হচ্ছে ইউভি, ইন্টিগ্রেশনের ইউভি সূত্র দিয়ে করতে হয়। ইউভি সূত্র তোমরা মুখস্থ করে ফেলবা, ইউভি সূত্র দিয়ে অবশ্যই করতে পারবা। এবং কোনটাকে ইউ ধরতে হবে, কোনটাকে ভি ধরতে হবে, সে একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে LIATE, LIATE। এল তো হচ্ছে লগারিদমিক ফাংশন, অর্থাৎ লগারিদমিক ফাংশনকে প্রথমে ইউ ধরতে হয়, তারপরে প্রায়োরিটি হচ্ছে ইনভার্স ফাংশন, তারপরে হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, তারপরে হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন, তারপরে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন অর্থাৎ ই এর ফাংশন। তো এই নিয়ম, এই সূত্রটা মনে রাখবা, তাহলে তুমি ইউ কোনটা ধরতে হবে আর ভি কোনটা ধরতে হবে সেটা তুমি বুঝতে পারবা। ওকে, তাহলে এই অঙ্কটা করো সবাই ভালো মতো। তারপরে হচ্ছে যেহেতু এই অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রচনামূলক সবই আসে, এজন্য এই অধ্যায়তে একটু ভালো সময় দিতে হবে, বেশি সময় দিতে হবে। তাহলে এখান থেকে তোমরা 7 নম্বর অঙ্কটাও করবা, 7 নম্বরটা। আচ্ছা, তাহলে এগুলো করলেই হবে এই অধ্যায় থেকে। তাহলে আমরা একাদশ অধ্যায় শেষ করে ফেললাম, এখন আমরা দ্বাদশ অধ্যায়ে যাব। তাহলে দ্বাদশ অধ্যায়টা আমরা ওপেন করি। এটা হচ্ছে নির্দিষ্ট যৌগজ, যেটা আগেই বলছিলাম, ডেফিনাইট ইন্টিগ্রালস। তো এই ডেফিনাইট ইন্টিগ্রালসের মধ্যে আমাদেরকে ইন্টিগ্রেশনের লিমিট দেওয়া থাকবে, সেই লিমিটের মান শেষে বসিয়ে ক্যালকুলেশন করে একটা মান বের করতে হবে। দ্যাট মিনস আমরা অঙ্ক করার শেষে একটা ডেফিনাইট ভ্যালু পাবো। ওকে, তো এই অধ্যায়টাও তোমরা খুব ভালো মতো মনোযোগ দিয়ে কাভার করবা এবং প্র্যাকটিস করবা। তো এখান থেকে যেগুলো না করলেই না, সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখান থেকে তোমরা এই যে 2 নম্বরটা ভালো মতো করবা, 2 নম্বরটা। তারপরে হচ্ছে এখান থেকে 4 নম্বরটা ভালো মতো করতে হবে। তারপর হচ্ছে 5 নম্বরটাও খুব ভালো মতো করতে হবে, এটাও কিন্তু পরীক্ষায় বারবার আসে। আচ্ছা, এরপরে হচ্ছে এখান থেকে দেখো এই যে 7 নম্বরটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এই তোমাদের পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা বলতে পারো 95%। এটা খুব ভালো মতো করবা। আচ্ছা, এরপরে 8 নম্বরটা করবা, 8 নম্বরটা। তারপরে সংক্ষিপ্তগুলো দেখো এই অধ্যায়ের, এই অধ্যায় থেকে কিন্তু সংক্ষিপ্ত একটা অঙ্ক আসবেই পরীক্ষায়, সংক্ষিপ্ত একটা আসবেই, এবং রচনামূলকেও একটা আসতে পারে। তাহলে দেখো প্রথম যে অঙ্কটা, এটা তোমাদের এই পরীক্ষায় মোটামুটি 90% শিওর বলতে পারো আসবে। তাহলে এটা খুব ভালো মতো করবা, খুব ভালো মতো করবা। এখানে সলিউশন দেওয়া আছে, দেখে দেখে করে ফেলবা। আচ্ছা, এরপরে হচ্ছে 2 নম্বর যেটা, এটাও খুব গুরুত্বপূর্ণ, এটাও আসতে পারে, এটাও আসতে পারে, এটাও ভালো মতো করবা। তারপরে 3 নম্বরটা শেষে করবা যদি সময় পাও, 3 নম্বরটা শেষে সময় পাইলে ভালো মতো প্র্যাকটিস করবা, এটাও আসতে পারে। এরপরে 4 নম্বরটা, এটা খুব ভালো মতো করবা, এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক এই অধ্যায়ের জন্য। এরপরে 5 নম্বরটা, এটা তো আগের অধ্যায়ে আমি বলেছি যে sin টু দ্য পাওয়ার এক্স, sin টু দ্য পাওয়ার 4x আর cos টু দ্য পাওয়ার 4x, এই দুইটার মধ্যে একটা পরীক্ষা এসে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে এই অধ্যায় এইগুলো করলেই হবে, আর দরকার নাই। তাহলে 12 অধ্যায় শেষ, তার মানে আমাদের ক্যালকুলাস পার্ট শেষ। এখন আমরা ভেক্টর অংশের শুরু করব, মানে আমাদের
ম্যাথমেটিক্স 2 কিন্তু 3টা পার্টে বিভক্ত। বীজগণিত প্রথম 3টা অধ্যায়, তারপরে 4 থেকে 12 অধ্যায় পর্যন্ত হচ্ছে ক্যালকুলাস, আর 13 থেকে 14-15 এই 3টা হচ্ছে ভেক্টর। ভেক্টর থেকেও কিন্তু পরীক্ষায় রচনামূলক, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত সব প্রশ্ন আসে। তাহলে আমরা ভেক্টরগুলো দেখি। তাহলে ভেক্টর হচ্ছে প্রথমে 13 অধ্যায় দেখি আমরা। 13 অধ্যায়, এটা হচ্ছে ভেক্টর বীজগণিত। এটা খুবই সহজ একটা অধ্যায়। তোমরা আমার যারা রেকর্ড ক্লাস করেছো তারা ভেক্টর একদম পানির মতো সহজভাবে বুঝতে পেরেছো আশা করছি। তো যারা ভেক্টরটা এখনো শুরু করোনি বা ভয় পাচ্ছ কোনো কারণে, ভয়ের কোনো কারণ নাই, তোমরা শুরু করে দাও, সহজ মনে হবে। তো ভেক্টরের জন্য প্রথমে আমাদেরকে একটা ভেক্টর দেওয়া থাকবে, সেই ভেক্টরের মান বের করতে হবে। তো মান কিভাবে বের করতে হয়? সূত্র হচ্ছে √ এখানে আয়ের সহগ যা থাকবে সেটার স্কোয়ার প্লাস জের সহগ যেটা থাকবে সেটার স্কোয়ার প্লাস কের সহগ যেটা থাকবে সেটার স্কোয়ার। √ এটাকে আমরা এক্স বলি, তাহলে এক্স স্কোয়ার, এটাকে আমরা ওয়াই বলি, ওয়াই স্কোয়ার প্লাস এটাকে আমরা জেড বলি, জেড স্কোয়ার। সূত্র হচ্ছে √ x² + y² + z²। এই সূত্র দিয়ে তুমি এরকম যে কোনো ভেক্টরের মান বের করে ফেলতে পারবা। ওকে, তাহলে এই 1 নম্বরটা করবা। 2 নম্বর 1 নম্বর একই রকম, মান বের করতে বললেই ওই একই সূত্র। এখান থেকে একটা প্র্যাকটিস করলেই তুমি 1000টা পারবা। এরপরে দেখো 3 নম্বর, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এই অধ্যায় থেকে এই ধরনের অঙ্কই পরীক্ষায় আসে। তো দেখো এখানে এ একটা ভেক্টর 2y - j + 2k, এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে বলছে। তো সমান্তরাল একক ভেক্টরের সূত্র হচ্ছে ওই ভেক্টর ডিভাইডেড বাই ওই প্রথমে হচ্ছে ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান। তাহলে ভেক্টরটা যা আছে সেটা বসিয়ে দিবে উপরে, আর ওই ভেক্টরটার মান বের করে ফেলবা। সূত্র হচ্ছে √ x² + y² + z²। মান বের করবা, নিচে মানটা বসিয়ে দিলেই তুমি সমান্তরাল একক ভেক্টর পেয়ে যাবা। জাস্ট এখানে অ্যান্সার লিখলেই হবে, এখানে অ্যান্সার লিখলেই হবে, অথবা তুমি যদি শেষের লাইনটা লিখো অসুবিধা নাই। ঠিক একই রকম এটাও সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে বলছে। একটা অঙ্ক পারলে এরকম 1000টা তুমি পারবা। তাহলে একটা প্র্যাকটিস করো, সেই অনুযায়ী এটা না দেখে করবা। আচ্ছা, মানে এই সমান্তরাল একক ভেক্টরের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবেই বলা যায়। তাহলে এটা খুব ভালো মতো প্র্যাকটিস করো। তারপর এখান থেকে সংক্ষিপ্ত দেখতে পাচ্ছ, এ একটা ভেক্টর দেয়া আছে, বি একটা ভেক্টর দেয়া আছে। এই দুটো ভেক্টরের লব্ধির সমান্তরাল একক ভেক্টর বের করতে হবে। লব্ধি মানে এদের যোগফল। মানে প্রথমে তুমি এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করবা, অর্থাৎ আয়ের সাথে আই যোগ হবে, জের সাথে জে যোগ হবে, কের সাথে কে যোগ হবে। তাহলে যে লব্ধি ভেক্টরটা পাবা সেটাও একটা ভেক্টর হবে। সেই ভেক্টরের কি করতে হবে? সমান্তরাল একক ভেক্টর। তার মানে ওই ভেক্টরের মান বের করবা। তাহলে উপরে ওই ভেক্টরটা অর্থাৎ a + b যে ভেক্টরটা পাবা সেই ভেক্টরটা ডিভাইডেড বাই ওই ভেক্টরটার মান, অ্যান্সার হয়ে যাবে। তো দেখো এখান থেকে একই রকম সলিউশন। প্রথমে লব্ধি ভেক্টর মানে a + b, তাহলে a + b বের করা হয়েছে, ওই a + b এর মান বের করা হয়েছে, তাহলে ওই ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান, সমান্তরাল একক ভেক্টর চলে আসছে। 2 নম্বরটাও একই রকম, দুটা ভেক্টর দেওয়া আছে, লব্ধির সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে হবে, সেম। তাহলে একটা পারলে এরকম একটা অঙ্ক করলেই তুমি 1000টা পারবা। একটা অঙ্ক প্র্যাকটিস করো, আর 2 নম্বরটা তোমরা জাস্ট না দেখে করবা। তাহলে এই অঙ্কগুলো যে হুবহু এটাই আসবে বা এটাই কমন আসবে এরকম কিন্তু না। মানে দুইটা ভেক্টর দেওয়া থাকবে, তাদের লব্ধির সমান্তরাল একক ভেক্টর বের করতে বলবে। তো একটা অঙ্ক করলেই যদি ওই অঙ্কটা না আসে, অন্য কোনো অঙ্ক আসে, সেটা কিন্তু আনকমন কিছু না, সেটাও অবশ্যই কমন, এবং সেটা তোমাকে পারতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো 3 নম্বরটা গুরুত্বপূর্ণ। এখানে এ ভেক্টর আর বি ভেক্টরের অবস্থান ভেক্টর, এটা স্থানাঙ্ক আকারে দেয়া আছে। তো স্থানাঙ্ক থেকে তুমি প্রথমে ভেক্টর লিখে ফেলবা। তাহলে এভাবে ভেক্টর পেয়ে যাচ্ছ, অর্থাৎ এখানে আই দিয়ে গুণ করবা, এর সাথে জে দিয়ে গুণ করবা, এর সাথে কে দিয়ে গুণ করবা, সবাইকে যোগ করবা, এর সাথে আই দিয়ে গুণ করবা, জে দিয়ে গুণ করবা, কে দিয়ে গুণ করবা, 3টা যোগ করবা, তাহলে 2টা ভেক্টর পেয়ে যাবা। তাহলে একটা ও এ ভেক্টর আর একটা ও বি ভেক্টর। এরপরে এ বি ভেক্টর হবে হচ্ছে ও বি - ও এ। এ বি ভেক্টর বের করে ফেলবা, এ বি ভেক্টরের মান বের করবা। এখন দিক কোসাইন বের করতে বলবে। দিক কোসাইন হচ্ছে প্রথমে এ বি ভেক্টর যেটা পাইছো, এই যে এটা এ বি ভেক্টর, এই দিক কোসাইন হবে হচ্ছে এখানে এক্স হচ্ছে আয়ের সহগ, এক্স বাই ভেক্টরের মান। তো মান কত? √14। এক্স এর মান কত? এখানে আয়ের সহগ 1, এটা 1, এই জন্য 1/√14। এখানে জে এর সহগ কত? 2, তাহলে 2/√14। এখানে কে এর সহগ কত? -3, -3/√14। তাহলে এটা দিক কোসাইনের অঙ্কগুলো করবা।
এরপর রচনামূলক, এখানে একটা রচনামূলক আছে, এটাও ভালো মতো করবা। এটা ভেক্টর যোগের যে ত্রিভুজ সূত্র আছে সেই ত্রিভুজ সূত্র থেকে তুমি পারবা। ওকে, তাহলে এটাও করবা। এরপর এখান থেকে 2 নম্বর দরকার নাই, 2 নম্বর না করলেও চলবে, এগুলোই করবা। তাহলে এই অধ্যায় শেষ। আমরা তাহলে 14 অধ্যায়ে চলে যাই। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি এবং যেভাবে যা বলছি এভাবে যদি পড়ো মনে হয় যে ভালো একটা মার্ক তুমি ক্যারি করতে পারবা। আচ্ছা, তাহলে 14 অধ্যায়ে যাই। এই অধ্যায়টা হচ্ছে ভেক্টরের ডট গুণফল, এ ডট বি এই টাইপের। তাহলে আমরা এই অধ্যায়টা একটু দেখার চেষ্টা করি কোন কোন অঙ্কগুলো করতে হবে। তো এই অধ্যায় থেকেও পরীক্ষায় কিন্তু অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক সব ধরনের অঙ্ক এসে থাকে। তাহলে আমরা ভেক্টরের প্রথম এই ডট গুণফলের প্রথম যে অতি সংক্ষিপ্তটা আছে এটা করব। এটা ভালো মতো করতে হবে। মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলবে, দুইটা ভেক্টর দেওয়া থাকবে, তাদের মধ্যবর্তী কোণ বের করতে বলবে। তো যখন দুইটা ভেক্টর দেওয়া থাকবে এবং তাদের মধ্যবর্তী কোণ বের করতে বলবে তখন আমরা ভেক্টরের ডট গুণফলের সূত্র দিয়ে কোণ বের করতে পারবো। আমরা জানি যে দুইটা ভেক্টরকে যদি ডট গুণ করা হয় তখন সেই ডট গুণটা আমরা আয়ের সাথে আয়ের সহগ করব, জের সাথে জের সহগ, কের সাথে কের সহগ। সহগগুলো গুণ করলে আমরা এরকম মান পাবো। তার মানে ডট গুণফলটা কত হবে? যা হবে, যদি ডট গুণফলটা 0 হয় তাহলে আমরা বলবো যে যখন দুইটা ভেক্টরের ডট গুণফল 0 তখন তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ডট গুণফল যদি 1 হয় তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। অথবা ডট গুণফল যদি 0 আর 1 না হয়, অন্য কিছু হয়, তখন আমরা সূত্র বসাবো যে cos θ ইকুয়াল টু ডট গুণফল ডিভাইডেড বাই ওই দুইটা ভেক্টরের ডট গুণফলের মান। আচ্ছা, মানে ওই দুটা ভেক্টরের মান, এ ভেক্টরের মান আর বি হচ্ছে বি ভেক্টরের মান। তাহলে আমরা ডট গুণফল 0 পাইছি, আর এ ভেক্টরের মান বের করা আছে √14, বি ভেক্টরের মান বের করা আছে √21। এখান থেকে কজ ওই পাশে দিয়ে দিলে কজ ইনভার্স 0 হয়ে যাবে। তো থেটা ইকুয়াল টু কজ ইনভার্স 0 মানে হচ্ছে 90 ডিগ্রি। আমরা থেটার মানটা পেয়ে যাব 90 ডিগ্রি। তাহলে এভাবেই অঙ্কটা করে ফেলবা। আচ্ছা, আচ্ছা, এরপরের যে অঙ্কটা আছে সেটা দেখো। এটাও বেশ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। একই রকম এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ বের করতে হবে। সেম, 1 নম্বরের সেম। তাহলে 1 নম্বরটা করে এটা জাস্ট নিজে নিজে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা। এরপরে 3 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, এটা করতে হবে, এটা মাস্ট করতে হবে যে এ ও বি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে এ ডট বি এর মান কত? তাহলে তুমি জানো ডট গুণফল সমান এ বি কস থেটা। তাহলে এ বি কস থেটার মান কত? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি বসাবা, কস 90 ডিগ্রি মান 0, তাহলে টোটালটাই 0 হয়ে যাবে। এই 0ই হচ্ছে অ্যান্সার। আশা করছি এটা পারবা। এরপরে হচ্ছে 5 নম্বরটা একটু দেখবা সবাই। ডট গুণফল মানে কিন্তু স্কেলার গুণফল, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। বা পরীক্ষায় কিন্তু প্রশ্নে ডট গুণফলও থাকতে পারে, স্কেলার গুণফলও থাকতে পারে। তো ডট গুণফল আর স্কেলার গুণফল যেহেতু একই, তার মানে স্কেলার লেখা থাকলে বুঝবা ডট গুণফল। তাহলে 5 নম্বরটা করবা সবাই। 5 নম্বর। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এই অধ্যায়ের সংক্ষিপ্ত অঙ্কে চলে যাই। সংক্ষিপ্ত 1 নম্বরটা ভালো মতো করতে হবে। এ ভেক্টর দেয়া আছে, বি ভেক্টর দেয়া আছে। এ ভেক্টর দ্বয় যদি পরস্পর লম্ব হয় তাহলে এর মান কত? তো যখন দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে তখন তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে তোমরা এই দুইটা ভেক্টরের ডট গুণফলের সূত্র বসাবা। তাহলে ডট গুণফলের সূত্র কি? যে দুইটা ভেক্টর যখন পরস্পর লম্ব হবে তখন তাদের ডট গুণফল 0 হয়। এই শর্তটা লিখবা, লিখে এ ভেক্টরটা বসাবা, বি ভেক্টরটা বসাবা, সমান সমান 0। এদের ডট গুণ করবা। ডট গুণ মানে হচ্ছে আয়ের সাথে আয়ের সহগ, জের সাথে জের সহগ, কের সাথে কের সহগ গুণ করবা। করলে এরকম একটা ইকুয়েশন পাবে, এখান থেকে সলভ করলে এর পেয়ে যাবা। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, এটা করবা ভালো মতো। তারপরে হচ্ছে 2 নম্বরটাও করবা ভালো মতো। 2 নম্বরটাও পরীক্ষা আসার মতো একটা অঙ্ক। মানে ভেক্টর পার্ট থেকে কিন্তু 3টা অধ্যায় থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে ঘুরিয়ে ফিরিয়ে। 3টা অধ্যায় ভালো মতো করতে হবে। তারপরে হচ্ছে 3 নম্বরটাও করবা ভালো মতো। তারপরে হচ্ছে 4 নম্বরটা দরকার নাই, এগুলোই করলেই হবে।
এই অধ্যায় থেকে আর কিছু দরকার নাই, যা বললাম এগুলোই করবা সংক্ষিপ্তের জন্য। আর এই অধ্যায় থেকে রচনামূলক যেগুলো আছে সেগুলো দেখো। এটা প্রথমে এটা একটা প্রমাণ, এই প্রমাণটা আসে না বা দরকার নাই। এরপরে 2 নম্বরটাও দরকার নাই। এই অধ্যায় থেকে মোটামুটি রচনামূলক আর দরকার নাই, সংক্ষিপ্ত আর অতি সংক্ষিপ্তগুলোই করবা ভালো মতো। ওকে, তাহলে আমরা এখন লাস্ট যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টাই শুরু করি। তো লাস্ট অধ্যায়টা হচ্ছে 15 অধ্যায়, পঞ্চদশ অধ্যায়, 15th অধ্যায় বা পঞ্চদশ অধ্যায়। তাহলে এই অধ্যায়টা থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এই অধ্যায়টার নাম হচ্ছে ভেক্টরের ক্রস গুণ। আর ভেক্টরের ক্রস গুণ মানেই হচ্ছে ভেক্টরের আমরা বলতে পারি হচ্ছে ভেক্টর মাল্টিপ্লিকেশনও বলতে পারি আমরা। ভেক্টরের ক্রস গুণ আর ভেক্টরের হচ্ছে স্কেলার গুণ। তো এই স্কেলার গুণকেই বলা হয় ডট গুণ, যেটা আমরা আগের অধ্যায়ে জানলাম। আর এটা হচ্ছে ভেক্টরের ক্রস গুণ, অর্থাৎ দুইটা ভেক্টর যখন ক্রস গুণ করা হবে তখন সেই ক্রস গুণফল যদি আরেকটা ভেক্টর হয় তখন সেটাকে আমরা ভেক্টরের ক্রস গুণফল বলি। তার মানে দুইটা ভেক্টরকে যখন এমনভাবে গুণ করা হবে যেন ওই গুণফলটা আরেকটা ভেক্টর হয় তখন সেটাকে আমরা ক্রস গুণ বলি। আর যখন দুইটা ভেক্টরকে এমনভাবে গুণ করা হবে যেন ওই গুণফলটা একটা স্কেলার হয় তখন সেটাকে আমরা ভেক্টরের ডট গুণ বলি। তাহলে আশা করছি ডট গুণ আর ক্রস গুণের পার্থক্য বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এই অধ্যায় থেকেও পরীক্ষায় কিন্তু অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রচনামূলক সব ধরনের অঙ্ক আসে। তো এই অধ্যায়টা ভালো মতো কভার করতে হবে। তো 1 নম্বর যেটা, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা করবা ভালো মতো। এরপরে এই অধ্যায়ে তোমরা বইয়ে দেখবা আই ক্রস জে, আই ক্রস কে সমান কত, তারপরে হচ্ছে জে ক্রস কে সমান কত, জে ক্রস আই সমান কত, এরকম মোট অনেকগুলো ভ্যালু দেয়া আছে বইয়ে। ওইগুলো মুখস্থ করে ফেলবা। ওইগুলো মুখস্থ করলে কিন্তু অঙ্কও ভালো মতো করতে পারবা, আবার অতি সংক্ষিপ্ত প্রশ্নেও এগুলো আসলে তুমি অ্যান্সার করতে পারবা। ওকে, এই যে এখানে দেখতে পাচ্ছ আই ক্রস জে ডট কে এর মান কত, এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। তাহলে এটা ভালো মতো করবা। দেখো আমরা জানি আই ক্রস জে করলে আসবে হচ্ছে কে, আই ক্রস জে এই ক্রস গুণফলটা আসবে হচ্ছে কে। এবং আমি যারা আমার রেকর্ড ক্লাস করেছো তাদেরকে শর্টকাট নিয়ম দেখিয়ে দিয়েছিলাম, সেই নিয়মটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, সবাই এটা ভালো মতো ফলো করবা। তো যখন তোমরা দেখবা যে দুইটা একক ভেক্টর ক্রস গুণ করা হচ্ছে, অর্থাৎ আই আর জে এরকম ক্রস গুণ করা হচ্ছে, তখন এই ক্রস গুণফলটা আসবে, এই দুইটা বাদে কি আছে, কে আছে, কে আসবে। এখন কে হচ্ছে মাইনাস হবে নাকি প্লাস হবে সেটা আমাদেরকে এরকম একটা চিত্রের মাধ্যমে বুঝতে হবে। তো তুমি এখানে প্রথমে আই দিয়ে দিবা, এখানে জে দিয়ে দিবা, এখানে কে দিয়ে দিবা। তো তুমি এই আই আর জে ক্রস গুণ করলে ডেফিনেটলি কে পাবা। এখন মাইনাস হবে নাকি প্লাস হবে, তাহলে দেখবা আই থেকে জে এর দিকে একটা অ্যারো চিহ্ন দিবা। এই অ্যারো চিহ্ন যদি এন্টি ক্লকওয়াইজ হয় তাহলে পজিটিভ হবে, আর যদি অ্যারো চিহ্নটা ক্লকওয়াইজ হয় নেগেটিভ হবে। তাহলে দেখো অ্যারো চিহ্নটা এন্টি ক্লকওয়াইজ, তাহলে আই ক্রস জে হবে কে, শুধু কে। তাহলে এখান থেকে আমরা শুধু কে বলতে পারি। তাহলে এই যে দেখতে পাচ্ছ আই ক্রস জে হচ্ছে কে, আর এই যে ডট কে, এই যে ডট কে, এখন কে ডট কে মানে হচ্ছে 1, মানে দুইটা একই জিনিস, অর্থাৎ সেম একক ভেক্টর যদি ডট গুণ করা হয় 1 হয়, মানে আই ডট আই 1, জে ডট জে 1, কে ডট কে 1। এখন আই ডট জে হচ্ছে 0, আই ডট কে 0, মানে দুইটা আলাদা জিনিস ডট গুণ করলে 0 হয়, আর একই জিনিস ডট গুণ করলে 1 হয়। আর ক্রস গুণের ক্ষেত্রে যে দুইটাকে তুমি ক্রস গুণ করবা সেই দুইটা বাদে আরেকটা যেটা আছে সেটা হবে, পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে সেটা এই সার্কেল থেকে তুমি দেখবা। প্রথমে যেটা থাকবে সেটা থেকে তুমি পরেরটার দিকে অ্যারো চিহ্ন দিবা। ওই অ্যারো চিহ্নটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় পজিটিভ হবে, ক্লকওয়াইজ হলে নেগেটিভ। এটার মতোই দেখো আই থেকে জেড দিকে অ্যারো চিহ্ন দিব, এই যে আই থেকে জেড দিকে এই অ্যারো চিহ্নটা ক্লকওয়াইজ হয়েছে, তার মানে এটা পজিটিভ হবে, শুধু কে হবে। যদি আমরা কে ডট আই করি, সরি কে ক্রস আই করি, তাহলে দেখো কে আছে আই আছে, নাই কে জে, তাহলে অবশ্যই এই দুইটা ক্রস গুণ করলে জে আসবে, জে, কিন্তু পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে সেটা দেখবো। তাহলে কে ক্রস আই, তার মানে কে থেকে আয়ের দিকে অ্যারো চিহ্ন দিব, কে থেকে আয়ের দিকে অ্যারো চিহ্ন দিব। তাহলে এই অ্যারো চিহ্নটা কেমন, এটা কি
ওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ, তার মানে শুধু জে হবে। যদি ক্লকওয়াইজ হইতো তখন মাইনাস জে হইতো। আশা করছি এরকম যে কোনো অতি সংক্ষিপ্ত তুমি এখন পারবা। আচ্ছা, এটাও ওই যে একই রকম, দেখো এটাও করবা ভালো মতো। আমি যতটুকু বুঝাইছি এখন মনে হয় যে তুমি একাই পারবা। দেখো জে ক্রস আই অবশ্যই কে হবে, এখন পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? ওই যে তুমি অ্যারো চিহ্ন এই এরকম সার্কেল দিবা, এখানে জে দিবা, এখানে কে দিবা। ওকে, এখন তুমি জে থেকে আয়ের দিকে অ্যারো চিহ্ন দাও, জে থেকে আয়ের দিকে, এই অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছ ক্লকওয়াইজ, তার মানে মাইনাস কে হবে। তো এখানে এই যে মাইনাস কে ডট কে, তো মাইনাসটা সামনে থাকলো, কে ডট কে মানে 1। এই তো এরকম যে কোনো অঙ্কই তুমি এখন পারবা, এটা মনে রাখবা ভালো করে। 6 নম্বরটা করবা, 6 নম্বরটাও বেশ গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে 7 নম্বরটা, এখানে জাস্ট এটা একটা থিওরিটিক্যাল প্রশ্ন, স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য। এই পার্থক্যগুলো মোটামুটি 3টা লিখলেই চলবে। এখান থেকে যে 3টা সহজ মনে হয় সে 3টা তুমি মুখস্থ করে ফেলবা। আচ্ছা, এরপরে হচ্ছে 8 নম্বরটা, এটা দরকার নাই। এরপরে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখি। প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটা ভালো মতো করতে হবে। এ একটা ভেক্টর দেওয়া আছে, এটা বি একটা ভেক্টর। এই ভেক্টর দুইটি লম্বভাবে ছেদবিন্দুতে তাদের সমতলের উপর লম্ব বরাবর একক ভেক্টর নির্ণয় করো। তার মানে এই দুইটা ভেক্টর যদি একই সমতলে লম্বভাবে ছেদ করে, তখন ওই ছেদবিন্দুর আবার লম্ব বরাবর, ছেদবিন্দুর লম্ব বরাবর একক ভেক্টর বের করতে হবে। তো সেটার সলিউশনটা তোমরা এখান থেকে ভালো মতো বুঝে নিবা। দুইটা ভেক্টরকে ক্রস গুণ করতে হবে, তুমি আরেকটা ভেক্টর পাবা। এখন এই দুইটা ভেক্টরের যে সমতলে ছেদবিন্দু পাবা, সেই ছেদবিন্দুর লম্ব বরাবর একক ভেক্টর। তাহলে ছেদবিন্দুর লম্ব বরাবর একক ভেক্টর বের করতে হলে তোমরা ওই দুইটা ভেক্টরকে আগে ক্রস গুণ করবা। ক্রস গুণ করলে এরকম একটা ভেক্টর পাবা। ওই ক্রস গুণের যে ভেক্টরটা পাচ্ছ সেই ভেক্টরের মান বের করে ফেলবে, এই যে মান। তাহলে উপরে সেই ক্রস গুণ যে ভেক্টরটা, নিচে হচ্ছে তার মান। এটাই হচ্ছে লম্ব বরাবর একক ভেক্টর। আচ্ছা, এরপরে 2 নম্বরটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, একই রকম একটা অঙ্ক। এখানে আয়তন বের করতে হবে। তো আয়তন বের করার সূত্র আছে, সূত্র হচ্ছে এ ডট বি ক্রস সি। তার মানে আগে বি ক্রস সি কে ক্রস গুণ করবা, এই দুইটাকে ক্রস গুণ করে এর ভেক্টরের সাথে সেটাকে আবার ডট গুণ করবা। তো দেখো বি ক্রস সি আগে বের করা আছে, বি ক্রস সি একটা ভেক্টর, তাহলে এখানে সেই বি ক্রস সি ভেক্টরটা এটা বসিয়ে দিলাম, আর এ ভেক্টরটা বসিয়ে দিলাম। এখন এই দুইটা ভেক্টরকে ডট গুণ করলেই আমরা একটা স্কেলার মান পেয়ে যাব, সেটা হচ্ছে -7। এখন আয়তন তো আর নেগেটিভ হয় না, এজন্য মাইনাসটা ইগনোর করে শুধু 7 দিতে হবে। 7 ঘন একক। এই যে ঘন একক কথাটা লেখা আছে, এটা অবশ্যই লিখতে হবে। তাহলে এই অঙ্কটা পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটা ভালো মতো করবা। এরপরে তোমরা 3 নম্বরটাও একটু করবা, 3 নম্বরটা করবা। এরপরে 4 নম্বরটাও করবা। 4 নম্বরটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্র করতে বলছে। তো সামান্তরিকের কর্ণগুলোর ভেক্টর দেয়া আছে, এটা একটা কর্ণ বরাবর ভেক্টর, বরাবর ভেক্টর। তো যখন একটা সামান্তরিকের কর্ণ বরাবর দুইটা ভেক্টর দেওয়া থাকবে, তখন ওই সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে যেভাবে, সেটা আমি বলি। দুইটা কর্ণ তুমি লিখে ফেলবা, বিডি একটা কর্ণ, তারপরে হচ্ছে আরেকটা কর্ণ, এসি একটা কর্ণ আর বিডি একটা কর্ণ। এই এসি কর্ণের অর্ধকর্ণ বের করবা এও, আর বিডি কর্ণেরও অর্ধকর্ণ বের করবা বিও। এও আর বিও বের করার পরে তুমি এখান থেকে সূত্র আছে, এই যে এবি ক্রস এডি, তার মানে ওই এও বিও বের করে ত্রিভুজের যোগফলের একটা সূত্র আছে, সেই সূত্র দিয়ে তুমি এবি বের করতে পারবা, এডি বের করতে পারবা। তার মানে এবি আর এডি গুণ করলেই, ক্রস গুণ করলেই তুমি ক্ষেত্রফল পেয়ে যাবা। এই যে ক্রস গুণফল একটা ভেক্টর আসলে এই ভেক্টরের মানই হবে ক্ষেত্রফল। তাহলে এটা করলেই হয়ে যাবে। তাহলে এই অধ্যায় থেকে আর কি বেশি কিছু লাগবে না। তাহলে আশা করছি তোমরা পুরা এই ম্যাথমেটিক্স 2 এর পূর্ণাঙ্গ একটা গাইডলাইন পেয়ে গিয়েছো। কি কি পড়তে হবে, যারা খুঁজে পাচ্ছিলে না তারা কিন্তু এখন একদম সব কিছু জেনে গিয়েছো যে তোমাদেরকে কি কি পড়তে হবে, কোন অধ্যায়গুলো আগে শেষ করতে হবে, কিভাবে শেষ করতে হবে, কোন অঙ্কগুলো আগে করতে হবে, সবই তোমরা এখন জানো। তাহলে আগে আমি প্রথমে যে অধ্যায়গুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম সেই অধ্যায়গুলো আগে শেষ করবা এখন।
তারপরে বাকি অধ্যায় যেগুলো আছে সেগুলো শেষ করবা। আশা করছি আমার আজকের ক্লাসের এই যে 5 বুক যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং সার্বিক দিক নির্দেশনা দিয়ে গাইডলাইন দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এই গাইডলাইন অনুসরণ করে এবং 5 বুক অনুসরণ করে যদি তোমরা প্রিপারেশনটা নাও শর্ট টাইমে, অবশ্যই এখান থেকে ভালো একটা মার্ক তুলতে পারবে এবং পাস মার্ক তো তুলতে পারবাই। যদি তুমি মানে শর্ত হচ্ছে যদি তুমি পরীক্ষায় অঙ্ক সঠিক করে আসতে পারো। মানে পাসবুকে আছে তুমি প্র্যাকটিস করছো কিন্তু অঙ্ক মিলে নাই বা অঙ্ক সঠিক হয় নাই, তাহলে কিন্তু কষ্ট হয়ে যাবে পাস করতে। এজন্য তোমাকে একটু সময় দিতে হবে, যেহেতু এখনো একদিন সময় আছে মাঝে, একদিন সময়টা একটু ভালো মতো কাজে লাগাও। এখানে স্টাডি প্ল্যানটাও দেখতে পারো তোমরা, যদি তোমরা না বুঝো যে কিভাবে আমরা পড়বো, কত ঘন্টা কোন অধ্যায় পড়বো, স্টাডি প্ল্যানটাও তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এই অনুযায়ী পড়লে আশা করছি এই ম্যাথমেটিক্স 2-এ তোমরা ভালো করতে পারবা এবং পাস তো করতেই পারবা ইনশাল্লাহ। তাহলে সবার জন্য শুভকামনা থাকলো এবং পরীক্ষা দেওয়ার পরে তোমরা সবাই ফিডব্যাক জানাবা। আমাদের সফটম্যাক্স অনলাইন স্কুলের যে পেজ আছে, পেজে অবশ্যই তোমরা জানাবা তোমাদের পরীক্ষা কার কেমন হলো, পরীক্ষায় কি তোমরা সমস্যা ফেস করেছো এবং কি কি ভুল করেছো, জানা জিনিস ভুল করেছো, এগুলো সবই তোমাদের নিজেদের মধ্যে একটু আলোচনা করবা, পেজে তোমরা জানাবা। তাহলে আমরা পরবর্তী যে আমাদের আয়োজন, সেই আয়োজন নিতে আমাদের সুবিধা হবে। এবং তোমাদের সবার জন্য সর্বশেষ দোয়া এবং শুভকামনা থাকবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ইমরান হোসেন স্যারকে এত সুন্দর একটা ক্লাস সবাইকে উপহার দেওয়ার জন্য। আচ্ছা, আমরা মাসে যে ঘোষণাটা দিয়েছিলাম সেটা আমি আবার একটু দিচ্ছি, যে সফটম্যাক্স পাবলিকেশনসের যে সফটম্যাক্স স্মার্ট বুক আছে তার কিন্তু প্রি অর্ডার 15ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে। যে যারা সফটম্যাক্স পাবলিকেশনসের বইটা পড়েছ, সফটম্যাক্স স্মার্ট বুক, তারা অবশ্যই জানো যে এর গুণে মানে আসলে বাজারে যে সেরা সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। সেই কাঙ্ক্ষিত স্মার্ট বুকের প্রি অর্ডার শুরু হচ্ছে 15ই জানুয়ারি থেকে। যারা সংগ্রহ করতে চাও তারা ওই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই সংগ্রহ করতে হবে। এবং তোমাদের জ্ঞাতার্থে আমি জানিয়ে রাখছি যে যারা যারা এই স্মার্ট বুকের রিভিউ দিয়েছিলে তাদের বিভিন্ন চাহিদাকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে, যে তোমাদের বিভিন্ন চাহিদা ছিল যেমন সবগুলো শাল, লেটেস্ট যে শালগুলো আছে সেই শালগুলো আপডেট করা, সেটা আমরা এর মধ্যে ইনশাল্লাহ করেছি। ব্যবহারিক অংশ যুক্ত করা, এটা সবচেয়ে বেশি চাহিদার অংশ ছিল, যে প্র্যাকটিক্যাল অংশটা যাতে যুক্ত করা হয় সে অংশটাও আমরা যুক্ত করে দিয়েছি। সো তোমরা যারা নতুন 2026 এডিশনের বইটা পাবে হাতে, তারা অবশ্যই ব্যবহারিক অংশ সহ পাবে এবং সবগুলো সাবজেক্ট সেখানে থাকবে। তোমার ডিপার্টমেন্টের থিওরি এবং প্র্যাকটিক্যাল যত সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্ট সেখানে পাবে। সেক্ষেত্রে তোমার অন্য কোনো বই আর হেল্প কিন্তু নেওয়ার প্রয়োজন হচ্ছে না, তুমি এক বইয়ের মধ্যেই কিন্তু সমস্ত কিছুই পাচ্ছ। তাছাড়া বাকি যে ফিচারগুলো ছিল, যেমন কিউআর কোড স্ক্যান করলেই টিচার চলে আসার যে বিষয়, এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন প্রশ্নটা ডুয়েটে এসেছে, কোন প্রশ্নটা চাকরি পরীক্ষাতে এসেছে, কোন অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ, সমস্ত কিছু দিক নির্দেশনা সহ তোমার এই যে পাসবুকের মধ্যে যে নির্দেশনাগুলো দেওয়া আছে যে কোন অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ, এই সমস্ত ফিচারও কিন্তু আমাদের এইবারের সফটম্যাক্স স্মার্ট বুকে যুক্ত হচ্ছে। এরপরেও যারা সফটম্যাক্সের স্মার্ট বুক সম্পর্কে জানতে চাও তারা কমেন্ট করতে পারো, আমি দু একটা কমেন্ট নেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের চাহিদাটা আমরা সম্পূর্ণভাবে পূরণ করে দিতে পারি সফটম্যাক্স স্মার্ট বুকের মাধ্যমে। তোমরা এই বিষয়ে কমেন্ট করতে পারো, আমি দু একটা কমেন্ট করার চেষ্টা করছি। সফটম্যাক্স স্মার্ট বুক নিয়ে তোমাদের কমেন্ট করতে পারো, আমি সেই কমেন্টের উত্তরটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সফটম্যাক্স স্মার্ট বুক তুমি যদি ডায়মন্ড, একজন প্রশ্ন করেছে যে কোর্স বুক বাহিরে নেওয়া যাবে কিনা, যারা প্রি অর্ডার দেবে তারা বাহিরেও নিতে পারবে। আর যদি তুমি ডায়মন্ডের আমাদের ডায়মন্ড প্রজেক্টের স্টুডেন্ট হও, সেই ক্ষেত্রে সফটম্যাক্স স্মার্ট বুক তুমি গিফট হিসেবে পাবে প্রথম সেমিস্টার। তাছাড়া অন্যান্য সেমিস্টারের ক্ষেত্রে তুমি ডায়মন্ডের স্টুডেন্ট হলে এক সেমিস্টারে যদি তুমি স্টুডেন্ট হও সেই ক্ষেত্রে তুমি ওই নির্দিষ্ট সেমিস্টার স্মার্ট বুক যদি থাকে সেক্ষেত্রে তুমি গিফট হিসেবে পাবে। আর ডায়মন্ডের জন্য হচ্ছে যারা ডায়মন্ড প্রজেক্টে ভর্তি হয়েছো একদম প্রথম সেমিস্টার থেকে শুরু করে সপ্তম সেমিস্টার পর্যন্ত, তারা প্রথম সেমিস্টার স্মার্ট বুকটা গিফট হিসেবে পাবে।
আর একজন প্রশ্ন করেছে হচ্ছে প্রাইসটা কত দিতে হবে। প্রাইসটা আসলে নির্ধারণ করা হবে তোমরা যখন, প্রাইসটা খুব বেশি হবে না, আমাদের আগের অভিজ্ঞতা অনুসারে প্রাইসটা তোমাদের সাধ্যের মধ্যেই ছিল। এইবারে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে তোমাদের সাধ্যের মধ্যে যাতে সবটুকু সুখ দেওয়া যায়, আমরা সেইভাবেই সর্বোচ্চ চেষ্টা করব যে যাতে তোমাদের এই এই স্মার্ট বুকটা কিনতে খুব বেশি সমস্যা না হয়। এবং স্মার্ট বুকটা কিন্তু তোমার সারা জীবন স্টুডেন্ট যতদিন তুমি থাকবে ততদিন পর্যন্ত তুমি কিন্তু সংগ্রহে রাখতে পারো। সেক্ষেত্রে তোমার চাকরি প্রস্তুতি বলো বা ডোর এডমিশন বলো, সমস্ত কিছুই কিন্তু এক বইতে সুন্দরভাবে দেওয়া আছে। হ্যাঁ, সালগুলো এবার সবগুলো অ্যাড থাকবে, পাশাপাশি লেটেস্ট যে বোর্ডের প্রশ্ন আছে সেটাও যুক্ত থাকবে, এবং কোন অধ্যায়টা আসলে কত ঘন্টা পড়তে হবে সমস্ত কিছুই সেখানে যুক্ত থাকবে। নতুন যে স্মার্ট বুকের যে এডিশনটা আসছে সেখানে এই বিষয়গুলো ইনক্লুডেড থাকবে। আচ্ছা, সফটম্যাক্স স্মার্ট বুক সম্পর্কে একজন জানতে চেয়েছ। সফটম্যাক্স স্মার্ট বুক হচ্ছে, ধরো তুমি এখন দ্বিতীয় সেমিস্টার আসো, তুমি যখন তৃতীয় সেমিস্টারে যাবে, যেমন আমি যদি আমার ডিপার্টমেন্ট কম্পিউটার ডিপার্টমেন্টের কথা বলি, তাহলে কম্পিউটার ডিপার্টমেন্টের তৃতীয় সেমিস্টারে তোমার সাবজেক্ট আছে হচ্ছে ফিজিক্স 2, এরপর হচ্ছে ম্যাথমেটিক্স 3, আইটি সাপোর্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন, ডিজিটাল ইলেকট্রনিক্স 1, এরকম তোমার 6 থেকে 7টা সাবজেক্ট আছে। এই সমস্ত সাবজেক্টগুলো তুমি সুন্দর সাজানো গুছানো উত্তর আকারে স্মার্ট বুকে একটা বইয়ের মধ্যেই পাবে। এছাড়াও গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেখানে স্টার মার্কিং করা আছে। এরপর হচ্ছে কিউআর কোড স্ক্যান করলে ভিডিও ক্লাস, আমাদের যে রেকর্ডেড ক্লাস আছে সেই ভিডিও ক্লাসগুলো তুমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর আন্ডারে পাবে। কিউআর কোড স্ক্যান করলেই, অ্যাপসের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করলেই সেই জিনিসগুলো তুমি দেখতে পাবে। এর পরবর্তীতে হচ্ছে কোন প্রশ্নটা আসলে জব এডমিশন টেস্টে এসেছে, বা জব প্রিপারেশনে কোন চাকরি পরীক্ষাতে কোন প্রশ্ন এসেছে, কোন অধ্যায় থেকে কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ, সমস্ত কিছু প্রত্যেকটা অধ্যায়ে যে অধ্যায়গুলো আসলে জব এডমিশন টেস্ট এবং জবের জন্য গুরুত্বপূর্ণ বা সিলেবাসের অংশ সেখানে ইনক্লুড করা আছে। এর পরবর্তীতে হচ্ছে সমস্ত করাই আছে। মানে এই বইটা তুমি যদি পড়ো, স্মার্ট বুক তোমার সংগ্রহে থাকে, তাহলে তোমার ইনশাল্লাহ A+ নিশ্চিত হবে, এটুকু আমি গ্যারান্টি তোমাকে দিতে পারি। সেখানে যে প্রশ্নগুলো আছে, যেভাবে উত্তরগুলো করা আছে, অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক গাণিতিক সমাধান, সমস্ত কিছুর উত্তর যেভাবে সাজানো গোছানোভাবে আছে, তুমি ইনশাল্লাহ A+ তোমার নিশ্চিত হবে। তোমার যদি টার্গেট A+ হয়, তাহলে সফটম্যাক্স স্মার্ট বুক হচ্ছে তোমার সর্বোচ্চ প্রায়োরিটির অংশ। এই বইটা তুমি সংগ্রহে রাখলে তোমার A+ ইনশাল্লাহ নিশ্চিত হবে। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছে হচ্ছে ডায়মন্ড কোর্স নিলে আমি কি স্মার্ট বুক পাবো? হ্যাঁ, ডায়মন্ড কোর্স নিলে তুমি অবশ্যই স্মার্ট বুক গিফট হিসেবে পাবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমি দ্রুত উত্তরটা দিয়ে এরপরে আমাদের লাইভটা আজকে এখানে শেষ করব। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। এর পরবর্তীতে যদি তোমাদের আরও কোনো চাহিদার কোনো সাবজেক্ট থাকে সেক্ষেত্রে আমাদের জানাতে পারো, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। যে আমরা মূলত হচ্ছে লাইভ ক্লাসগুলো নেই না, আমাদের হচ্ছে বিভিন্ন ধরনেরই কিন্তু সিস্টেম আছে। যেমন আমাদের মূলত হচ্ছে রেকর্ড ক্লাস, এর পরবর্তীতে রেকর্ড ক্লাস বুঝতে না পারলে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত হচ্ছে আমাদের যে সাপোর্ট টিচার আছে তাদের মাধ্যমে 1-to-1 প্রবলেম সলিউশন করা হয়। এরপর হচ্ছে সাপ্তাহিক আবার লাইভ ক্লাস নেওয়া হয় আমাদের যে পেইড স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে তাদের আসলে সমস্যা খুব বেশি হয় না। পাশাপাশি পাক্ষিক পরীক্ষা, মাসিক পরীক্ষা, মিড টার্ম, মডেল টেস্ট, এই পরীক্ষাগুলো দিলে রেগুলার পড়াশোনা করলে আসলে একটা স্টুডেন্ট কখনোই ভালো রেজাল্ট তার করা বাধ্য, মানে ফেল তো সে করবেই না, ভালো রেজাল্ট করতে সে বাধ্য। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে হয়তো অন্য কোনো সেমিস্টারে অন্য কোনো ডিপার্টমেন্টে হয়তো বা তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। ভালো থাকো সবাই। সকলের জন্য এই সাবজেক্ট সহ অন্যান্য সকল সাবজেক্টের শুভকামনা জানিয়ে আজকের লাইভটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।